আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। সাথে আছি আমি তাসির আহমেদ জিসান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডি বিভাগে। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি হিসাব বিজ্ঞান লেকচার 5, যেটি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের একটি অধ্যায়। তার নাম হচ্ছে আমাদের পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ। আজকে এই পণ্য এবং পণ্যের মূল্য নির্ধারণ সম্পর্কিত যে অধ্যায়টি আছে আমাদের দ্বিতীয় পত্রে, সেটা নিয়ে আমাদের আজকের লেকচার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করে ফেলি। প্রথমত আমরা আসি পণ্য বলতে কি বুঝি বা পণ্য কি। সাধারণ ভাষায় ক্রেতাকে আকর্ষণ করে এমন কিছু বাজারে উপস্থাপন করা হলে তাকে পণ্য বলে। অন্যভাবে বলতে গেলে মানুষের প্রয়োজন অথবা অভাবে সন্তুষ্টি বিধানে সক্ষম এমন কোনো কিছু বাজারে বিক্রির জন্য উপস্থাপন করা হলে তাকে আমরা কি বলে থাকি? পণ্য বলে থাকি। এক কথা আমরা বলবো পণ্য হচ্ছে ক্রেতার সমস্যার সমাধান। অপরদিকে পণ্য দৃশ্যমান অদৃশ্যমান উভয় ধরনেরই হতে পারে এবং ক্রেতার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম যে কোনো কিছুকে আমরা কি বলবো? পণ্য বলবো। তাহলে এক কথা যদি পণ্যের ধারণা নিতে যাই, পণ্য বলতে বোঝানো হয় যে সব জিনিস আমাদের কি করা হয়, ক্রেতাকে আকর্ষণ করে এবং সেগুলোকে বাজারে উপস্থাপন করা হয়, সেগুলো হচ্ছে আমাদের কি? পণ্য। এবং যেগুলো কি অবশ্যই কি করতে হবে? তোমার ক্রেতার উপযোগ মেটানোর সক্ষমতা থাকতে হবে। এবার আমরা যদি পণ্যের বৈশিষ্ট্য দেখি, প্রথমে আমরা দেখব পণ্যের বৈশিষ্ট্যের মধ্যে দৃশ্যমানতা, অর্থাৎ পণ্যটি আমাদের কি হতে পারে? দৃশ্যমানও হতে পারে, অদৃশ্যমানও হতে পারে। তারপর নির্দিষ্ট আকার, অবশ্যই যদি আমরা দৃশ্যমান পণ্যের ক্ষেত্রে বলি, দৃশ্যমান পণ্যের একটা আকার, আকৃতি, ওজন, রং প্রভৃতি এগুলো থাকবে, কিন্তু অদৃশ্যমান পণ্য তো আমরা সেগুলো পাচ্ছি না। স্থানান্তর যোগ্যতা, আমরা যদি দৃশ্যমান পণ্যের কথা চিন্তা করি তাহলে সেটা কিন্তু অবশ্যই আমরা স্থানান্তর যোগ্যতা একটা বৈশিষ্ট্য খুঁজে পাবো, অর্থাৎ এক স্থান থেকে আমরা অন্য স্থানে সেটাকে বহন করে নিয়ে যেতে পারবো। তারপরে পচনশীলতা, প্রত্যেকটা পণ্য সেটা দৃশ্যমান হোক অথবা অদৃশ্যমান হোক, সব কিছুর কি আছে? পচনশীলতা আছে এবং হচ্ছে সংরক্ষণযোগ্যতা। চাইলে আমরা দৃশ্যমান যে পণ্যগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করতে পারি, কিন্তু অদৃশ্যমান যে পণ্যগুলো আছে সেগুলোকে আমরা কখনোই সংরক্ষণ করতে পারি না। সো এইগুলো হচ্ছে আমাদের মূলত পণ্যের বৈশিষ্ট্য। এরপরে আসো পণ্য বা সেবার স্তরসমূহ। পণ্য বা স্তরসমূহের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের মৌলিক ক্রেতা ভ্যালু, তারপরে প্রকৃত ক্রেতা ভ্যালু এবং সর্বশেষ যেটি আছে সেটা আমাদের হচ্ছে বর্ধিত পণ্য। তো চলো এবার প্রথমে জেনে আসা যাক যে মৌলিক ক্রেতা ভ্যালু বলতে আমরা কি বুঝি আদৌ। ক্রেতারা পণ্য সামগ্রী কেনার মাধ্যমে সেগুলো থেকে যে সেবা বা সুবিধা প্রত্যাশা করে আমরা তাকে মৌলিক ক্রেতা ভ্যালু বা সুবিধা বলে থাকি। রিপিট, ক্রেতারা পণ্য সামগ্রী কেনার মাধ্যমে সেগুলো থেকে যে সেবা বা সুবিধা প্রত্যাশা করে আমরা তাকে বলছি মৌলিক ক্রেতা ভ্যালু বা সুবিধা। যেমন আমরা এক কথায় বলি যে ফেয়ার অ্যান্ড লাভলির কথা যদি চিন্তা করি, আমরা যে ফেয়ার অ্যান্ড লাভলি কিনি, এটা আসলে আমরা ফেয়ার অ্যান্ড লাভলি কিনি না, আমরা কি কিনি? আমরা এক কথায় সৌন্দর্য বা তোমার হচ্ছে ফর্সা হওয়া যে বিষয়টা সেটাকে কিনে আনি। তো এক কথায় বলতে গেলে ফেয়ার অ্যান্ড লাভলি আমরা মূলত যখন ক্রয় করি তখন আমরা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রয় করি, আমরা মূলত সৌন্দর্যকে ক্রয় করি। এই যে আমরা বলছি যে আমরা কি করছি না, ফেয়ার অ্যান্ড লাভলিকে কিনছি না, কিন্তু আমরা কি কিনছি? সৌন্দর্যকে কিনছি বা রঙের আশা করছি। এটা হচ্ছে আমাদের মৌলিক ক্রেতা ভ্যালু, ক্রেতা যেটা চায়। দেন হচ্ছে 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে প্রকৃত পণ্য। প্রকৃত পণ্য হচ্ছে যে মৌলিক ক্রেতা ভ্যালু বা সুবিধাকে কেন্দ্র করে পণ্যের যে সামগ্রিক কাঠামো বা আকৃতি তৈরি করা হয় আমরা তাকে কি বলছি? তোমার প্রকৃত পণ্য বলছি। আর রিপিট, যে মৌলিক ক্রেতা, এই যে মৌলিক ক্রেতা ভ্যালুর মধ্যে আমরা এখানে যে দেখলাম তারা যে কিছু একটা আশা করে, সেই আশা অর্থাৎ মৌলিক ক্রেতা বা ভ্যালু বা সুবিধাকে কেন্দ্র করে পণ্য যে সামগ্রিক কাঠামো বা আকৃতি তৈরি হয় তাকে আমরা কি বলছি? প্রকৃত পণ্য বলছি। যদি একটি অ্যাপার্টমেন্ট কিনতে চায় কেউ, তাহলে তাকে নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করতে, আমরা অ্যাপার্টমেন্ট দিয়ে আসলে উদাহরণ দিতে চাচ্ছি। যেমন অ্যাপার্টমেন্টটি মানসম্মত কিনা বা মানসম্পন্ন কিনা, ও এই ডিজাইন কেমন, অ্যাপার্টমেন্টের ব্র্যান্ড নাম আছে কিনা, উল্লেখ্য। আমরা প্রথমে কি দেখছি আমরা? তাহলে দেখো, আমরা যখন দেখছি একজন ব্যক্তি একটা অ্যাপার্টমেন্ট ক্রয় করবে, সে প্রথমে যাচাই করবে যে অ্যাপার্টমেন্টে মানসম্মত কিনা, তারপর সে যাচাই করবে যে এই ডিজাইন কেমন, অ্যাপার্টমেন্টের ব্র্যান্ড নাম আছে কিনা। এই জিনিসগুলো সে যাচাই করে একটা অ্যাপার্টমেন্ট ক্রয় করবে। আমাদের দেশে উল্লেখ্য কিছু অ্যাপার্টমেন্ট আছে, যেমন কনকর্ড, রূপায়ণ, তারপর হচ্ছে ডম ইনো প্রভৃতি হচ্ছে ব্র্যান্ড ইমেজ সম্পন্ন একটা অ্যাপার্টমেন্ট। তো এই যে কনকর্ড, রূপায়ণ, ডম ইনো প্রভৃতি যে ব্র্যান্ড ইমেজ সম্পন্ন অ্যাপার্টমেন্ট আছে, এগুলো ক্রয় ক্ষেত্রে তেমন কোনো কি নাই, সন্দেহের অবকাশ থাকবে না বা তারা তেমন যাচাই বাছাই করবে না, কারণ মার্কেটে তারা অলরেডি একটা ব্র্যান্ড ইমেজ তৈরি করে ফেলেছে। সো আমাদের কি করতে হবে? এই যে প্রকৃত পণ্য মানে যেটা আসলে কি হয়, যে পণ্যের যে সামগ্রিক কাঠামো সেটা কাকে? ক্রেতা ভ্যালুকে কেন্দ্র করে করা হয়। সেই ক্রেতা ভ্যালু আমাকে আগে সৃষ্টি করে দিতে হবে, যা তারা আগেই করে ফেলেছে, এই জন্য তাদের সম্পর্কে যাচাই বাছাই করার কোনো তথ্য এখানে থাকছে না। ওকে, এটা হচ্ছে প্রকৃত পণ্য। এরপরে আসে হচ্ছে বর্ধিত পণ্য।
মৌলিক ক্রেতা ভ্যালু ও প্রকৃত পণ্য ছাড়াও বিপণনকারী তার ক্রেতা সাধারণকে যে অতিরিক্ত সুবিধা দেয় আমরা তাকে কি বলছি, তোমার হচ্ছে বর্ধিত পণ্য। তাহলে মৌলিক সুবিধা এবং প্রকৃত সুবিধা এই দুটো বাইরে একজন বিক্রেতা একজন ক্রেতাকে যে ধরনের সুবিধা দিতে চায় তাকে আমরা কি বলবো, তোমার বর্ধিত পণ্য, অর্থাৎ বাহিরের। ওকে, তারপরে দেখো এখন আমরা বলছি যে বর্ধিত পণ্য আসলে কি জিনিস, এটা আমরা একটু বুঝি। যেমন আমরা এখানে বললাম অ্যাপার্টমেন্টের কথা। এই অ্যাপার্টমেন্টে যদি কি থাকে, সে সুইমিং পুল যুক্ত করে দেয়, সে যদি নামাজের স্থান যুক্ত করে দেয়, সে শিশুদের খেলার জায়গা করে দেয়, সে যদি বিনোদন পার্ক করে দেয়, এই যে সে দিচ্ছে অতিরিক্ত এগুলোকে আমরা কি বলছি, বর্ধিত পণ্য হিসেবে কি করছি, আমরা আখ্যায়িত করছি। তাহলে আমরা এখানে দেখলাম যে পণ্য ভাষা বিস্তার সম্ভব মোট কয়টি, 3টি। প্রথমত যেটি সেটা হচ্ছে আমাদের মৌলিক ক্রেতার ভ্যালু, দ্বিতীয় হচ্ছে আমাদের কি প্রকৃত পণ্য, তৃতীয় হচ্ছে আমাদের কি তোমার বর্ধিত পণ্য। মৌলিক ক্রেতা ভ্যালু হচ্ছে ক্রেতারা পণ্য সামগ্রী কেনার মাধ্যমে সেগুলো থেকে যে সেবা বা সুবিধা প্রত্যাশা করে তাকে আমরা মৌলিক ক্রেতা ভ্যালু বলি। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম ফেয়ার অ্যান্ড লাভলির ক্ষেত্রে, যে যখন তুমি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রয় করো, তুমি আসলে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রয় করো না, তুমি হচ্ছে সৌন্দর্য হওয়ার প্রত্যাশা ক্রয় করো। এরপরে আসলে তোমার কি ছিল, আমাদের প্রকৃত পণ্য। প্রকৃত পণ্যের ক্ষেত্রে আমরা বললাম যে মৌলিক ক্রেতা ভ্যালু ও সুবিধাকে কেন্দ্র করে পণ্যের যে সামগ্রিক কাঠামো বা আকৃতি তৈরি করা তাকে আমরা প্রকৃত কি বলি, পণ্য বলি, অর্থাৎ ক্রেতাদের চাহিদা অনুযায়ী। যেমন অ্যাপার্টমেন্টের কথা বলি, সো এই অ্যাপার্টমেন্টে যখন ক্রয় করতে যাবে তখন তুমি অবশ্যই ক্রেতা হিসেবে দেখবে অ্যাপার্টমেন্টের মানসম্মত কিনা, সেখানে কি ধরনের সুযোগ সুবিধা আছে সব কিছু তুমি দেখবা, ব্র্যান্ড ইমেজ সম্পূর্ণ কিনা। যেগুলো ব্র্যান্ড ইমেজ সম্পর্কে, যেমন কনকর্ডের কথা যদি বলি, তো সেখানে আসলে যাচাই করার কোনো অপশন থাকে না। এরপরে বর্ধিত পণ্য, যে একজন বিক্রেতা যদি তোমাকে মৌলিক সুবিধা এবং ওই যে প্রকৃত পণ্যের বাইরেও কিছু সুবিধা দিতে চায়, যেমন ওই অ্যাপার্টমেন্টে তোমাকে কিছু যুক্ত করে দিল নামাজের স্থান, ব্যাংক, তারপরে তোমার হচ্ছে কি যুক্ত করে দিল বিভিন্ন শিশুদের খেলার স্থান, সুইমিং পুল, এগুলো যে যুক্ত করে দিয়েছে, এই যে বাড়তি কিছু দিচ্ছে, এটা হচ্ছে তোমার বর্ধিত পণ্য। সো আশা করি স্তর সম্পর্কে তোমাদের আর কোনো ঝামেলা নেই। এবার সেই পণ্যের শ্রেণী বিভাগের কথা। আচ্ছা, আমরা জানি পণ্যকে দুটি ভাগে বিভক্ত করে পণ্যের শ্রেণী বিভাগে, একটা হচ্ছে ভোগ্যপণ্য, একটা হচ্ছে তোমার শিল্পপণ্য। ভোগ্যপণ্য বলতে আমরা কি বুঝি, ভোগ্যপণ্য হচ্ছে ওই পণ্যকে বোঝায় যেগুলো ক্রেতার নিজের ব্যক্তিগত বা পারিবারিক ভোগের জন্য কিনে থাকে, তাদেরকে আমরা কি বলছি, ভোগ্যপণ্য বলছি, বা তাকে আমরা ভোগ্যপণ্য বলছি। ওকে, শিল্পপণ্য কি, তার উল্টোটা, উৎপাদন বা পুনঃপ্রক্রিয়াজাতকরণের জন্য যেসব পণ্য ব্যবহার করা হয় তাকে শিল্পপণ্য বলছে। তার এখানে দেখো উৎপাদন অথবা পুনঃপ্রক্রিয়াকরণ কাজের জন্য সে ব্যবহার করার জন্য যে পণ্যটা ক্রয় করছে সেটিকে শিল্পপণ্য বলছি। অপরদিকে এখানে কিন্তু ভোগ্যপণ্য সেই কাজটা করছে না, ভোগ্যপণ্যটি করছে ব্যক্তিগত বা পারিবারিক ভোগের জন্য। আর ভোগ্যপণ্য যে ব্যক্তিগত বা পারিবারিক ভোগের জন্য ক্রয় করছে সেটা আবার কোথায় করছে না, শিল্পপণ্যতে করছে না। তার মানে এখানে পার্থক্য যদি আমরা দেখি, বেসিক পার্থক্য, যে একটা বেসিক পার্থক্য ভোগ্যপণ্য আর শিল্পপণ্যের ক্ষেত্রে, যে ভোগ্যপণ্যের ক্ষেত্রে সেটা পারিবারিক বা নিজের ভোগের জন্য করা হয়, আর হচ্ছে শিল্পপণ্যতে হচ্ছে উৎপাদন বা পুনঃপ্রক্রিয়াজাতকরণের জন্য ক্রয় করা হয়। এই হচ্ছে ভোগ্যপণ্য এবং শিল্পপণ্য। আচ্ছা, এবার আসি এই যে ভোগ্যপণ্যকে আবার আমরা কয়টি ভাগে বিভক্ত করতে পারি, 4টি ভাগে বিভক্ত করতে পারি। এটি আমরা প্রথম পত্রের কিছু 5ম নম্বর অধ্যায় এটা কি করেছিলাম, পড়ে এসেছিলাম। দেখো, ভোগ্যপণ্য হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে সুবিধা পণ্য, একটা হচ্ছে শপিং পণ্য, একটি হচ্ছে বিশিষ্ট পণ্য এবং অপরটি হচ্ছে আমাদের অযোজিত পণ্য। এবার যদি কথা বলি সুবিধা পণ্য নিয়ে, সুবিধা পণ্য একে আবার 4টি ভাগ করা যায়। একটা হচ্ছে প্রধান পণ্য, একটা হচ্ছে লোভনীয় পণ্য, একটা জরুরি পণ্য, আরেকটা হচ্ছে আমাদের কি তোমার গৃহে সরবরাহকৃত পণ্য। গৃহে সরবরাহকৃত পণ্য। তাহলে কি দেখলাম, সুবিধা পণ্যকে আমরা আবার 4টি ভাগে বিভক্ত করলাম, প্রধান পণ্য, লোভনীয় পণ্য, জরুরি পণ্য অথবা গৃহে সরবরাহকৃত পণ্য। দেন আমরা শপিং পণ্যকে বিভক্ত করলাম 2টি ভাগে, একটা ফ্যাশন বা শৌখিন পণ্য, একটা হচ্ছে সেবা পণ্য। অপরদিকে বিশিষ্ট পণ্য করে শ্রেণীবিভাগ না থাকলেও অযোজিত পণ্যের আবার 2টি ভাগে শ্রেণীবিভাগ করতে পারি, একটা নতুন, একটা হচ্ছে নিয়মিত অযোজিত পণ্য। তো চলো এবারের বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে কথা বলবো সুবিধা পণ্য নিয়ে। যেসব পণ্য ভোক্তারা অপেক্ষাকৃত কম সময় ব্যয় করে কাছের কোনো স্থান থেকে সহজে এবং তাৎক্ষণিকভাবে কিনতে পারে তাকে আমরা কি বলছি, সুবিধা পণ্য বলছি। ভোক্তারা এই যদি পণ্য অল্প পরিমাণে নিয়মিতভাবে কিনে থাকে, যেমন সেগুলো হতে পারে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ, চানাচুর, বিস্কুট, ব্রেড, টুথপেস্ট, সাবান ইত্যাদি হচ্ছে আমাদের সুবিধা পণ্য। তাহলে আমরা কি বললাম, সুবিধা পণ্য হচ্ছে এমন কিছু পণ্য যেগুলো হচ্ছে ভোক্তারা খুব কম সময় ব্যয় করে কাছের কোনো স্থান থেকে ক্রয় করতে পছন্দ করে এবং তারা সেগুলো ঘন ঘন ক্রয় করে, একবারে অনেকগুলো ক্রয় করে না। তো এই যে আলোচনা বললাম এখান থেকে আমরা কিছু বৈশিষ্ট্য খুঁজে পাই কার, সুবিধা পণ্য। যেমন সুবিধা পণ্য তারা কি করে, ক্রেতারা নিয়মিত বা ভাবে ঘন ঘন কিনে থাকে। ওকে, যে সুবিধা পণ্য ক্রেতারা নিয়মিতভাবে ঘন ঘন ক্রয় করে থাকে এবং এই জাতীয় পণ্য কেনার জন্য ক্রেতাদের তেমন সময় ব্যয় করতে হয় না। সুবিধা পণ্যের একভূত মূল্য সাধারণত কী হয়ে থাকে, কম হয়ে থাকে এবং এই জাতীয় পণ্য ক্রেতারা তাদের আশেপাশের দোকান বা স্থান থেকে কিনে থাকে। এই হচ্ছে তাদের আমরা বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করতে পারি।
এরপরে সুবিধা পণ্যকে আবার আমরা 4টি ভাগে বিভক্ত করেছিলাম। একটা হচ্ছে তোমার প্রধান বা আবশ্যক পণ্য বা আবশ্যকীয় পণ্য। মানুষের দৈনন্দিন জীবনে যে পণ্যগুলো অপরিহার্য হিসেবে বিবেচিত হয় তাদেরকে প্রধান পণ্য বলে বা আবশ্যক পণ্য বলে। যেমন চাল, ডাল, তেল, লবণ, সাবান, চিনি, আটা, ময়দা ইত্যাদি হচ্ছে প্রধান পণ্যের উদাহরণ। তো একটু লক্ষ্য করো, তুমি প্রতিদিন সকালে উঠে কী খাও? ভাত খাও বা নাস্তা খাও, ঠিক আছে? তো তুমি যে ভাত খাবা, ধরো আমি যদি ভাতের কথা বলি, তোমার চাল দরকার, সাথে তোমার ডাল দরকার, ডালটা রান্না করার জন্য তেল দরকার, লবণ দরকার, ঠিক আছে? তারপর তুমি যদি কী করো, সকালে যদি তুমি হচ্ছে রুটি খাও, তার জন্য আটা দরকার, তারপর রুটির সাথে যদি তুমি সুজি বা হচ্ছে হালুয়া টাইপের বা কিছু খাও আর কি, তার জন্য তোমার চিনি দরকার, তারপর তুমি গোসল করবে, তোমার জন্য সাবান দরকার। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের প্রতিদিন লাগেই। একজন ব্যক্তি স্বাভাবিক জীবনযাপন করতে হলে কিন্তু এগুলো লাগে, এগুলো ছাড়া চলে না। সো যেগুলো লাগবেই সেগুলোকে আমরা কোন পণ্যের মধ্যে ফালাবো? আবশ্যক বা প্রধান পণ্যের মধ্যে ফালাবো। ওকে, এরপর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের লোভনীয় পণ্য। ওকে, যেসব পণ্য দেখা মাত্র ক্রেতারা কোনো প্রকার পরিকল্পনা ছাড়া আবেগের বশবর্তী হয়ে কেনে তাকে আমরা কি বলছি? লোভনীয় পণ্য বলছি। রিপিট, যেসব পণ্য ক্রেতারা কোনো প্রকার পরিকল্পনা ছাড়াই শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে ক্রয় করে তাকে আমরা কি বলছি? তোমার লোভনীয় পণ্য। যেমন আইসক্রিম, চুইংগাম, আচার, চটপটি, ফুচকা, বেলুন, খেলনা বাদাম ইত্যাদি। এগুলো আসলে একটা লোভনীয় পণ্যের, এক একটা লোভনীয় পণ্যের উদাহরণ হিসেবে গৃহীত হয়, যেগুলো কেনার ক্ষেত্রে আমাদের ক্রেতাদের কোনো পূর্ব পরিকল্পনা থাকে না। দেখা মতো তাদের ক্রয়ের একটা আকর্ষণ সৃষ্টি হয়, তখন তারা এটা ক্রয় করে ফেলে। অলরাইট, এরপরে যেটা দেবো সেটা হচ্ছে আমাদের কি থাকছে? আমাদের জন্য থাকছে জরুরি পণ্য। জরুরি পণ্য বলতে বোঝানো হয় যে অতি আবশ্যকীয় এবং আকস্মিক পরিস্থিতি মোকাবেলায় যেসব পণ্য ক্রেতারা তাৎক্ষণিকভাবে কিনে তাদেরকে জরুরি পণ্য বলে। যেমন কী হতে পারে? বৃষ্টির দিনে রেইনকোট বা ছাতা, তারপরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তোমার অ্যাম্বুলেন্স সার্ভিস, ওষুধ, বা বিশেষ পরিস্থিতি তোমার গাড়ির কিছু পার্টস নষ্ট হয়েছে, সেই পার্টসগুলো তোমার জন্য এখন জরুরি পণ্য হিসেবে গৃহীত হবে। অর্থাৎ এটা সৃষ্টি হবে তোমার হঠাৎ করে, হ্যাঁ, আকস্মিক পরিস্থিতিতে। এটা তোমার পূর্ব পরিকল্পিত কোনো ঝামেলা নয়, এটা হঠাৎ করেই তোমার কাছে সৃষ্টি হয়ে যাবে। ওকে, এরপরে আসছে আমরা গৃহে সরবরাহকৃত পণ্য। যে পণ্য ভোক্তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় সেগুলোকে আমরা কি বলছি? গৃহে সরবরাহকৃত পণ্য বলা হয়। এক্ষেত্রে বিক্রেতারা প্রয়োজনীয় পণ্যগুলো ক্রেতাদের ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। বর্তমানে শাকসবজি, দুধ, সংবাদপত্র, ডিম, এমনকি মাছ মুরগি এইভাবে আমরা কি করতে দেখি? বিক্রি করতে দেখি। তাহলে প্রথমে যে আমরা কথা বললাম কি নিয়ে? সুবিধা পণ্য নিয়ে। সুবিধা পণ্যের যে 4টি ভাগ আমরা পড়লাম, প্রধান পণ্য, তারপর হচ্ছে তোমার কি পণ্য ছিল? লোভনীয় পণ্য, দেন হচ্ছে তোমার জরুরি পণ্য এবং গৃহে সরবরাহকৃত পণ্য। আশা করছি এই 4টি ধাপ নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না, কারণ আজকে পড়ছি এবং আমরা প্রথম পত্রে পঞ্চম অধ্যায়ে এই জিনিসটা পড়ে এসেছি। এবার আসি আমরা দ্বিতীয় ধাপে, শপিং পণ্য। শপিং পণ্য বলতে বোঝানো হয় যে ভোগ্য পণ্য ক্রেতারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী অনেক সময় নিয়ে বিভিন্ন দোকান ঘুরে বিভিন্ন বৈশিষ্ট্য তুলনা করে কেনে তাকে আমরা কি বলছি? শপিং পণ্য বলছি। অর্থাৎ এই পণ্য ক্রয় ক্ষেত্রে ক্রেতাদের একটা পূর্ব পরিকল্পনা থাকে, তারা হুট করে এই পণ্যটি ক্রয় করে না। এই জাতীয় পণ্য সাধারণত ঘন ঘন কিনতে হয় না, বরং বিভিন্ন উৎসব বা আয়োজন উপলক্ষে কেনাকাটা করা হয়। এবং এগুলো একত্রিত মূল্য কিন্তু তুলনামূলকভাবে কিছুটা বেশি হয়ে থাকে কার থেকে? তোমার যে সাধারণ যে আবশ্যক পণ্য তাদের থেকে, বা সুবিধাজনক পণ্য যেগুলো আছে তাদের থেকে বেশি হয়। যেমন পোশাক পরিচ্ছদ, গাড়ি, টেলিভিশন, ফ্রিজ, অলংকার ইত্যাদি। তো এই কথাগুলো যে আমরা বললাম, এখান থেকে আমরা এর কিছু লাইন কোটেড করতে পারি। প্রথমত আমরা বলবো যে শপিং পণ্য কেনার ক্ষেত্রে আগে থেকে কি করা হয়? পরিকল্পনা করা হয়, যেটা কিন্তু আমাদের জানতে হবে। এমসিকিউর ক্ষেত্রে তারা বলতে পারে কোন পণ্যের ক্ষেত্রে আমরা আগে থেকে পরিকল্পনা করে থাকি? আমরা শপিং পণ্যের ক্ষেত্রে আগে থেকে পরিকল্পনা করে পণ্যটি ক্রয় করি। এরপর এই জাতীয় পণ্য আমরা কি করি না? ঘন ঘন ক্রয় করি না, এক নির্দিষ্ট উপলক্ষে আমরা এটা ক্রয় করে থাকি। তারপর এই ক্রেতারা শপিং পণ্য কিনতে বা ক্রেতারা শপিং পণ্য কিনতে সব থেকে বেশি সময় ব্যয় করে। তারা বিভিন্ন দোকান ঘুরে ঘুরে যাচাই বাছাই করে কি করে? পণ্যটি ক্রয় করে থাকে। তো এই বৈশিষ্ট্যগুলো আমাকে কি করতে হবে? আমাকে মনে রাখতে হবে। ওকে, এবার আসছি আমরা এই যে শপিং পণ্যকে আবার আমরা কি করছি? 2টি ভাগে বিভক্ত করছি। একটা হচ্ছে ফ্যাশন পণ্য বা শৌখিন পণ্য, আরেকটা হচ্ছে সেবা পণ্য। ফ্যাশন বা শৌখিন পণ্য বলতে কি বোঝানো হয়? যেসব শপিং পণ্য শখের বশবর্তী হয়ে অথবা সময়ের সাথে তাল মেলানোর জন্য কেনাকাটা করা সেগুলোকে ফ্যাশন বা শৌখিন পণ্য বলে। যেমন আসবাবপত্র, গহনা, টাই, ঘড়ি ইত্যাদি হলো ফ্যাশন। ওকে, বা ফ্যাশন পণ্য। যদি আমি একটা খুব সুন্দর মানে সহজ স্বচ্ছন্দ এবং মনোমুগ্ধকর বলা যায় উদাহরণ দিতে যাই, একটু লক্ষ্য করো, তোমরা বাসা বাড়িতে সবার টিভি আছে,
টিভি নেই এমন কোনো বাসা বাড়ি আজকাল খুঁজে পাওয়া যাবে, এবং সেখানে যদি তোমার মেয়েদের সংখ্যা বেশি হয়, মা বোনদের সংখ্যা বেশি হয়, দেখবা মোস্ট বাসায় কি করা হয়, তোমার এই যে রাত বাজলে তারা সিরিয়াল দেখতে বসে যায়। সো এরকম কিছু সিরিয়াল ছিল আমাদের পাখি সিরিয়াল, ঠিক আছে, যা এরকম ছিল। সো দেখো এই পাখির নামে কিছু দিন আগে আমাদের দেশে একটা জামা ছিল, পাখি জামা, পাখি ড্রেস। সো আমাদের দেশে মেয়েরা কিন্তু ওই জামাটা কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছিল, কারণ তারা ওই পণ্যটার প্রতি আকৃষ্ট হয়েছে একটা সময়ের সাথে তাল মেলানোর জন্য। এই যে সময়ের সাথে তাল মেলানোর জন্য একটা পণ্য কিনতে তারা আগ্রহী হচ্ছে, এটাকে আমরা বলছি তোমার হচ্ছে ফ্যাশন অথবা শৌখিন পণ্য, ঠিক আছে। ওকে, এবার আসছে সেবা পণ্য। সেবা পণ্য বলতে বোঝানো হয় যে যেসব পণ্যের স্থায়িত্ব অনেক বেশি এবং সেগুলোর কার্যকারিতা, যেসব পণ্যের স্থায়িত্ব অনেক বেশি এবং সেগুলোর কার্যকারিতা ঠিক রাখার জন্য মাঝে মাঝে আমাদের সার্ভিসিংয়ের প্রয়োজন হয়, সেগুলোকে আমরা বলছি তোমার সেবা পণ্য। যেমন সেগুলো কি হতে পারে, হতে পারে তোমার টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন ইত্যাদি হচ্ছে আমাদের সেবা পণ্যের উদাহরণ। তো আশা করছি এই যে শপিং পণ্যকে দুই ভাগে বিভক্ত করা, ফ্যাশন বা শৌখিন এবং সেবা পণ্য, এই দুইটার বিভক্তকরণ কেন করা হয়েছে, কী জন্য করা হয়েছে তোমরা বুঝতে পেরেছ। এবার আসছে আমরা বিশিষ্ট পণ্য। বিশিষ্ট পণ্য বলতে বোঝানো হয় যে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন, আকর্ষণীয় এবং উন্নত প্রযুক্তির পণ্যকে এক কথায় বিশিষ্ট পণ্য হিসেবে বিবেচনা করা হয়। অথবা যে পণ্যকে আমরা অন্য পণ্য থেকে খুব সহজে আলাদা করতে পারবো তাকে আমরা কি বলবো, তোমার হচ্ছে বিশিষ্ট পণ্য বলবো। যে পণ্যটা এককৃত মূল্য অনেক বেশি থাকা সত্ত্বেও মানুষ ক্রয়কে কি করে আগ্রহ প্রকাশ করে। তো এই কথাগুলো থেকে আমরা এখানে কিছু তোমার লাইন কোটেড করব। একটা হচ্ছে যে বিশেষ পণ্য হলো বিশেষ এবং আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন একটা পণ্য, অর্থাৎ এক কথায় স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন একটা পণ্য। এই যদি পণ্য কিন্তু ক্রেতাদের বিশেষভাবে চেষ্টা করতে রাজি থাকে, অর্থাৎ তাতে যদি ক্রয়ের সামর্থ্য নাও থাকে বা হচ্ছে সামর্থ্য না থাকে বলতে তাদের হচ্ছে তোমার পণ্য মূল্য অনেক বেশি হওয়া সত্ত্বেও তারা সেটা ক্রয় করতে চেষ্টা করে এরকম। তারপর এসব পণ্য উন্নত প্রযুক্তি নির্ভর হয়ে থাকে। আচ্ছা, এইসব পণ্যগুলো তাহলে কী হতে পারে? হ্যাঁ, এইসব পণ্যগুলো হতে পারে যেমন তোমার ল্যাপটপ হতে পারে, ওয়ান ম্যান শো পারফিউম হতে পারে, ইত্যাদি হচ্ছে আমাদের বিশিষ্ট। তারপরে মার্সিডিজ হতে পারে, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের বিশিষ্ট পণ্যের একটা উদাহরণ, যেগুলো এককৃত মূল্য অনেক বেশি, তারপর মানুষ কী করতে চায়, ক্রয় করতে চায়, কারণ হচ্ছে ব্র্যান্ড ইমেজ সম্পন্ন এগুলো পণ্য। ওকে, এবার আমরা দেখছি কি অযাচিত পণ্য। যেসব পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা থাকে না, অথবা যেসব পণ্য ক্রেতারা দেখেনি বা দেখলেও কেনার কথা ভাবেনি, সেসব পণ্যকে আমরা কি বলছি এক কথায় অযাচিত পণ্য বলছি। আই রিপিট, যেসব পণ্য বাজারে আছে ক্রেতারা জানে বা জানলেও ক্রয়ের কোনো ইচ্ছা পোষণ করে না, সেই পণ্যগুলোকে আমরা বলছি অযাচিত পণ্য। যেমন কি হতে পারে, বিশ্বকোষ হতে পারে, জীবন বীমা হতে পারে, কবরস্থান প্রভৃতি হচ্ছে অযাচিত পণ্য। এই যে পণ্য বিপণনের ক্ষেত্রে ব্যক্তিক বিক্রয় প্রক্রিয়া ক্রেতাকে পণ্য কিনতে আগ্রহী করে তোলে। অর্থাৎ তুমি যদি এখানে ব্যক্তিক বিক্রয় প্রক্রিয়া না চালাও তাহলে কখনো এই ধরনের পণ্য বিক্রয় করা সম্ভব হয় না। আচ্ছা, এবার এখান থেকে কিছু লাইনে আমরা কোটেট করব। দেখো, অযাচিত পণ্য সম্পর্কে ক্রেতাদের আগে কোনো ধারণা থাকে না বা থাকলেও তারা ক্রয় করার চেষ্টা করে না। তারপরে ভোক্তারা এসব পণ্য সম্পর্কে জানলেও কিনতে আগ্রহ প্রকাশ করে না, এবং হচ্ছে এই জাতীয় পণ্য কিনতে ক্রেতাদের তেমন কোনো পূর্ব পরিকল্পনা থাকে না। আচ্ছা দেখো, পূর্ব পরিকল্পনা থাকবেই বা কেন, তারা তো পণ্যটার সঙ্গে জানেও না, ঠিক আছে, বা জানলেও তারা কি করে না, ক্রয় করার ইচ্ছা পোষণ করে না, সেখানে তো পূর্ব পরিকল্পনা কোনো দরকারই আমার আসছে না। ওকে, এই হচ্ছে আমাদের অযাচিত পণ্য, যেটাকে আবার আমরা দুইটি ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে নতুন অযাচিত পণ্য, একটা হচ্ছে নিয়মিত অযাচিত পণ্য। প্রথমে কথা বলি আমরা নতুন অযাচিত পণ্য সম্পর্কে। যেসব পণ্য বা ধারণা বাজারে একেবারেই নতুন হিসেবে উপস্থাপিত হয়েছে কিন্তু সে সম্পর্কে সম্ভাব্য ক্রেতারা তেমন কিছুই জানে না, এরূপ পণ্য বা ধারণাকে আমরা নতুন অযাচিত পণ্য বলছি। যেমন দিক নির্দেশনা দিতে পারে এমন গাড়ি, কথা বলতে পারে এমন কম্পিউটার বাজারে এসেছে কিন্তু মানুষ সেগুলো জানার পর ক্রয় করার ইচ্ছা পোষণ করছে না। পাশাপাশি দেখবো নিয়মিত অযাচিত পণ্য। অর্থাৎ নিয়মিত অযাচিত পণ্য বলতে একটা কথাই বলবো যে যেসব পণ্য অনেক দিন ধরে আমাদের বাজারে আছে কিন্তু সেসব পণ্যের সম্পর্কে ক্রেতা তেমন জানে না বা জানলেও পণ্যটি কিনতে আগ্রহ প্রকাশ করে না, এরূপ পণ্যকে আমরা নিয়মিত অযাচিত পণ্য বলবো। যেমন হতে পারে সেটা জীবন বীমা পলিসি, হতে পারে বসন্তের টিকা, হতে পারে এনসাইক্লোপিডিয়া বা জ্ঞানকোষ ইত্যাদি হচ্ছে আমাদের নিয়মিত পণ্যের উদাহরণ, অযাচিত পণ্যের উদাহরণ। তো আমাকে জানতে হবে যে পণ্যের শ্রেণীবিভাগগুলো কী কী, ওকে, এবং তার মধ্যে আবার কোনো সাব টাইটেল আছে কিনা সেগুলো জানতে হবে, এবং বিশেষ করে মনে রাখতে হবে তার উদাহরণগুলো। ঠিক আছে, তুমি অযাচিত পণ্য উদাহরণ তুমি হচ্ছে নিয়মিত অযাচিত পণ্য যেটা আছে সেটা উদাহরণ তুমি শুধু কী করতে পারো না, নতুন অযাচিত পণ্যের উদাহরণ নিয়ে যেতে পারো না। আবার তুমি শপিং পণ্যের উদাহরণ তুমি হচ্ছে আবশ্যক পণ্য নিয়ে যেতে পারো না। তো এইগুলো আমাকে খুব সুন্দরভাবে জানতে হবে যে আমি একটার উদাহরণ যেন আরেকটাতে কখনো নিয়ে না যাই। ওকে, এবার যেটাতে আসবে সেটা হচ্ছে আমাদের শিল্প পণ্য। ভোগ্য পণ্য আমাদের শেষ, কথা বলবো এখন শিল্প পণ্য নিয়ে। শিল্প পণ্যকে আমরা দেখছি কয়টি ভাগে বিভক্ত করতে পারছি, তিনটি ভাগে। একটা হচ্ছে মালামাল ও খুচরা যন্ত্রাংশ, দেন মূলধন জাতীয় পণ্য,
তারপরে 3 নম্বর হচ্ছে সরবরাহ ও সেবাসমূহ। এই যে মালামাল ও খুচরা যন্ত্রাংশ আছে, এটিকে আবার আমরা দুটি ভাগে বিভক্ত করছি, একটি হচ্ছে কাঁচামাল, একটি হচ্ছে প্রস্তুতকৃত কাঁচামাল। যেখানে কাঁচামালকে আমরা বলছি কৃষিজাত পণ্য থেকে আসা এবং হচ্ছে প্রাকৃতিক পণ্য থেকে আসা কাঁচামাল, দুই ভাগে বিভক্ত করছি যে কাঁচামালকে, একটা কৃষিজাত পণ্য, একটা প্রাকৃতিক পণ্য। অপরদিকে প্রস্তুতকৃত মালামালকে আমরা দুই ভাগে বিভক্ত করছি, একটা মালামাল উপাদান, একটা খুচরা যন্ত্রাংশ উপাদান। এবার আসে মূলধন জাতীয় পণ্য। মূলধন জাতীয় পণ্যকে আমরা দুই ভাগে বিভক্ত করছি, একটা স্থাপনা, একটা হচ্ছে আনুষঙ্গিক যন্ত্রপাতি, এবং সরবরাহ সেবা সমূহকে দুই ভাগে বিভক্ত করেছে, একটা সরবরাহ, একটা হচ্ছে তোমার ব্যবসায় সেবা। এই হচ্ছে আমাদের মূলত শিল্প পণ্য। তো আই রিপিট, শিল্প পণ্যকে আমরা বিভক্ত করছি 3টি ভাগে, মালামাল ও খুচরা যন্ত্রাংশ, মূলধন জাতীয় পণ্য, সরবরাহ ও সেবা সমূহ। মালামাল ও খুচরা যন্ত্রাংশকে আবার দুই ভাগে বিভক্ত করছে, কাঁচামাল আর একটা যে প্রস্তুতকৃত মালামাল। কাঁচামালকে আবার দুই ভাগে বিভক্তকরণ করছে, কৃষিজাত পণ্য, প্রাকৃতিক পণ্য। প্রস্তুতকৃত মালামালকে আবার দুই ভাগে বিভক্তকরণ করছে, মালামাল উপাদান, খুচরা যন্ত্রাংশ উপাদান। অপরদিকে মূলধন জাতীয় পণ্যকে দুই ভাগে করা যায় বিভক্তকরণ, স্থাপনা, আনুষঙ্গিক যন্ত্রপাতি। সরবরাহ ও সেবা সমূহকে করা যায় দুই ভাগে, একটা সরবরাহ, একটা ব্যবসায় সেবা। দেখো এখানে সবগুলো প্রকারভেদে প্রায় কত প্রকার করে? 2 প্রকার করে। একটা সহজভাবে মনে রাখো যে এখানে যত প্রকারভেদ আছে সবগুলো 2 প্রকার, শুধুমাত্র আমার এখানে প্রাথমিক যে ধাপটা আছে শিল্প পণ্যের প্রকারভেদ সেটা 3 প্রকার, বাদ বাকি যা কিছু আছে সবগুলো 2 প্রকার। সেখান থেকে যদি কোনো প্রশ্ন আছে যে এটা কত প্রকার, ওটা কত প্রকার, ডিরেক্ট অ্যান্সার করবো হচ্ছে 2 প্রকার, শুধুমাত্র প্রথম লাইনটা বাদে যে এটা কিন্তু আবার 3 প্রকার। ঠিক আছে, ওকে। এবার আসি মালামাল ও খুচরা যন্ত্রাংশ। মালামাল ও খুচরা যন্ত্রাংশ ওই জাতীয় পণ্য যা সম্পূর্ণভাবে উৎপাদিত পণ্যে প্রবেশ করে, যেমন সুতা, তুলা, ময়দা ইত্যাদি। এখন দেখো কিভাবে আমরা বললাম যে এটা সম্পূর্ণভাবে উৎপাদিত পণ্যে প্রবেশ করে। প্রথমে দেখেন তুলা, সুতা, ময়দার কথা বলা হয়েছে। তুলা থেকে সুতা, প্রথমে তুলা থেকে সুতা এটা সম্পূর্ণ ব্যবহার করে বা সম্পূর্ণ এলিমেন্টস একত্রিত করে আমরা তুলা থেকে সুতাতে নিয়ে যাই। এটাকে আবার একত্রিত করে আমরা কোথায় নিয়ে যাই? কাপড়ে। কাপড় থেকে আমরা জামা তৈরি করি। তার মানে দেখো এখানে তুলা থেকে যে সুতা, সুতা থেকে যে তোমার কাপড়, এখানে কি সম্পূর্ণভাবে উৎপাদিত পণ্য হিসেবে প্রবেশ করছে না? অবশ্যই করছে। ঠিক আছে, তারপরে এটি আবার 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে আমাদের কাঁচামাল। প্রথমত কাঁচামাল, প্রথমবারের মতো উৎপাদনে ব্যবহার করা হচ্ছে এমন পণ্যকে কাঁচামাল বলে, যেটা কখনো ব্যবহার করা হয়নি, শুধুমাত্র এবারই প্রথম উৎপাদনের জন্য ব্যবহার করা হচ্ছে, সেটাকে আমরা বলবো কাঁচামাল। আবার এই কাঁচামালকে আমরা দেখলাম 2 ভাগে বিভক্ত করা হচ্ছে, একটা প্রাকৃতিক, একটা হচ্ছে কৃষি। কৃষিজাত কাঁচামাল হচ্ছে তোমার যেসব পণ্য কৃষিক্ষেত্র থেকে উৎপাদিত হয় তাকে এক কথায় কৃষিজাত পণ্য বলি, যেমন হতে পারে সেটা ধান, পাট, গম, যব, তুলা ইত্যাদি। অপরদিকে প্রাকৃতিক যদি আমরা বলি, প্রাকৃতিক, সেখানে আমরা বলবো যে যেসব পণ্য প্রকৃতি থেকে পাওয়া যায় তাকে আমরা প্রাকৃতিক পণ্য বলে, যেমন হতে পারে তেল, হতে পারে কয়লা, হতে পারে কয়লা, হতে পারে বনজ ইত্যাদি। ঠিক আছে, এগুলো। এরপরে আসি আমরা প্রস্তুত মালামাল ও খুচরা যন্ত্রাংশ, যেটি দ্বিতীয় অংশ। ওকে, এগুলো হলো ওই জাতীয় শিল্প পণ্য যেগুলো কিছু কিছু উপাদানকে পুনঃপ্রক্রিয়াকরণ করা হয়, আবার কিছু কিছু উপাদানকে একেবারেই অপরিবর্তিত অবস্থায় রাখা হয়। মূলত এই জাতীয় পণ্য চূড়ান্ত পণ্যের অংশ হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে, তা দেখো এখানে প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশতে কি বলা হয়েছে যে এগুলো হচ্ছে ওই জাতীয় শিল্প পণ্য যেগুলো কিছু কিছু উপাদানকে আমরা পুনঃপ্রক্রিয়াজাতকরণ করি বা পুনঃপ্রক্রিয়াকরণ করি, আবার কিছু কিছু উপাদানকে আমরা একেবারেই কোনো পরিবর্তন করি না। এগুলোকে আমরা বলছি প্রস্তুতকৃত মালামাল খুচরা যন্ত্রাংশ, যেগুলো আবার কিনা যে মূলত এই জাতীয় পণ্য চূড়ান্ত পণ্যের অংশ হিসেবে বিবেচিত হয়ে যাচ্ছে, যেমন সুতা, টায়ার, ব্যাটারি ইত্যাদি। এই জাতীয় পণ্যকে আবার আমরা নিয়মিত 2 ভাগে বিভক্ত করতে পারবো, একটা প্রস্তুতকৃত মালামাল উপাদান, সেটা আবার কি, সেটা হচ্ছে যে কাঁচামাল প্রক্রিয়াজাতকরণ করার পর যে পণ্য উৎপাদিত হয় তা ভোগ না করে অন্য কোনো শিল্পে পুনরায় প্রক্রিয়াজাতকরণে ব্যবহার করা হলে তাকে আমরা প্রস্তুতকৃত মালামাল উপাদান বলছি, যেমন গম, গম থেকে আটা, আটা থেকে রুটি। এই যে গমটা আছে এটা হচ্ছে তোমার কি, যেটা কাঁচামাল, যেটাকে আবার যারা আটা বা হচ্ছে তোমার হোস্টেল আছে সেখানে যদি বলি, আচ্ছা দেখো আটা প্রস্তুতির উৎপাদনের জন্য গমটা হচ্ছে একটা কাঁচামাল, আবার রুটি প্রস্তুতি উৎপাদনের জন্য হচ্ছে তোমার আটাটা একটা কাঁচামাল। তো এই জন্য আমরা এখানে বলি হচ্ছে প্রস্তুত মালামাল বা উপাদান, অর্থাৎ এক কথায় এই যে কাঁচামাল প্রক্রিয়াজাত করার পর যে পণ্য উৎপাদিত হয় তা ভোগ না করে অন্য কোনো শিল্পে পুনরায় প্রক্রিয়াজাতকরণে ব্যবহার করা হচ্ছে, তাহলে গম যে তৈরি করছে এটাকে আবার অন্য কোনো শিল্পে পুনরায় প্রক্রিয়াজাত করার জন্য কি করছে আমরা দিচ্ছি, সেটা থেকে আবার আটা তৈরি হচ্ছে, আবার এটাকে আবার পুনরায় প্রক্রিয়াজাতকরণ করে সেটাকে আবার রুটি রূপান্তরিত করে ফেলছি। এছাড়াও আমরা বলতে পারি দেখো তুলা, তুলা থেকে সুতা, সুতা থেকে এখানে কাপড়, তাহলে প্রথমে তুলা আসে, তুলা থেকে সুতা আসে, সুতা থেকে আসে এখানে কাপড় আসে, আর এখানে গম, তুলা হলো কাঁচামাল, আটা এবং সুতা হলো তোমার প্রস্তুতকৃত কাঁচামাল। তাহলে প্রথমে যদি গমের এবং তুলার কথা বলি, এখানে তুলা আছে, এখানে গম আছে, এই গম এবং তুলা হচ্ছে তোমার হচ্ছে কাঁচামাল, আর পরবর্তীতে আটা এবং রুটি হচ্ছে তোমার কি এখানে প্রস্তুতকৃত কাঁচামাল। আর কাপড়ের কথা যদি বলি, কাপড় এবং রুটি হচ্ছে তোমার এখানে চূড়ান্ত পণ্য। তাহলে আমরা এখানে 3টি লাইন দেখিয়েছি, 3টি লাইন কি কি দেখিয়েছি বলো?
এখানে 3টি লাইন দেখিয়েছি হচ্ছে আমরা তুলা, তুলা থেকে কি নিয়ে আসলাম, সুতা, সুতা থেকে নিয়ে আসলাম কাপড়। ওকে, তারপর হচ্ছে গম, গম থেকে কি নিয়ে আসছি আমরা, আটা, আটা থেকে রুটি। তাহলে এখানে আমরা যে কথাটা বললাম, এখানে আমরা বলেছি প্রথমত তোমার গম এবং হচ্ছে তুলা। তাহলে গম এবং তুলা হচ্ছে আমার কাঁচামাল। তাহলে একটু লক্ষ্য করো, এখানে গম এবং তুলাকে আমরা কি হিসেবে আখ্যায়িত করছি, কাঁচামাল হিসেবে আখ্যায়িত করছি। অপরদিকে যদি চিন্তা করি, আমরা এখানে দেখছি তোমার গম এবং তুলা ছাড়াও এখানে যে আটা এবং সুতা আছে সেগুলো হচ্ছে প্রস্তুতকৃত কাঁচামাল। তাহলে আমরা কি বলবো এখানে, এখন তোমার এটা হচ্ছে, এই লাইনটা হচ্ছে তোমার প্রস্তুতকৃত কাঁচামাল। আর এগুলো হচ্ছে আমার চূড়ান্ত পণ্য। চূড়ান্ত পণ্য। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি গেল, তোমার প্রস্তুত মালামাল ও খুচরা যন্ত্রাংশের প্রথম অংশ গেল, যেটাকে আমরা দুই ভাগে বিভক্ত করেছিলাম। এটা যে প্রথমটুকু গেল চূড়ান্ত প্রস্তুতকৃত মালামাল উপাদান। এবার দ্বিতীয় ধাপে হচ্ছে আমরা পড়ব খুচরা যন্ত্রাংশ উপাদান। খুচরা যন্ত্রাংশ উপাদান বলতে কি বোঝানো হয়, যেসব পণ্যকে কোনো ধরনের পুনরায় প্রক্রিয়াকরণ ছাড়াই অথবা সামান্য প্রক্রিয়াকরণের মাধ্যমে চূড়ান্ত পণ্য অন্তর্ভুক্ত করা হয়, সেসব পণ্যকে আমরা কি বলছি, খুচরা যন্ত্রাংশ উপাদান বলছি। যেমন কম্পিউটার হার্ড ডিস্ক হতে পারে, ফ্লপি ডিস্ক হতে পারে, মনিটর হতে পারে, তারপর হচ্ছে তোমার কি হতে পারে, জেনারেটর হতে পারে, ডায়নামো হতে পারে। এগুলো হচ্ছে আমাদের খুচরা যন্ত্রাংশ উপাদান। ওকে, এবার আমরা দেখব তোমার 2 নম্বর মূলধন জাতীয় পণ্য। মূলধন জাতীয় পণ্য বলতে ওই পণ্যকে বোঝায় বা ওইসব পণ্যকে বোঝায় যেগুলোর মাধ্যমে মূল উৎপাদন কাজ পরিচালনা করা যায়। আমি আবার বলছি যে মূলধন জাতীয় পণ্য বলতে ওইসব পণ্যকে বোঝায় যেগুলো দ্বারা আমরা মূল উৎপাদন কাজ কি করতে পারি, পরিচালনা করতে পারি। এই জাতীয় পণ্যের এককৃত মূল্য অনেক বেশি হয়। আমরা জানি যে মূলধন জাতীয় যেসব পণ্য আছে তাদের এককৃত মূল্য কিন্তু কখনোই কম হতে পারে না, সবসময় বেশি হবে এবং অনেক দিন পর্যন্ত এগুলোকে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। মূলধন জাতীয় পণ্যগুলো সাধারণত ভারী হয়ে থাকে, এমনকি এগুলোর বাজার অংশও সীমিত হয়। কোম্পানিগুলো ব্যাপক প্রসারমূলক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে তাদের এরূপ পণ্য বিক্রির চেষ্টা চালায় এবং মূলধনজাত পণ্যকে আবার আমরা কি করতে পারি, দুটি ভাগে দেখাইতে পারি। একটা স্থাপনা, সেটা কি, যেসব পণ্য অনেক দিন ব্যবহার করা যায়, আকারে বড় এবং এককৃত মূল্য বেশি কিন্তু চূড়ান্ত পণ্যের অংশ কিন্তু নয়। এই লাইনটা মাথায় রাখতে হবে বা এই অংশটুকু মাথায় রাখতে হবে যে স্থাপনা বলতে বোঝায় যেসব পণ্য অনেক দিন ব্যবহার করা যায়, আবার অনেক আকার বড় এবং এককৃত মূল্য অনেক বেশি কিন্তু চূড়ান্ত পণ্যের অংশ হিসেবে ব্যবহৃত হয় না, সেগুলোকে আমরা বলছি তোমার স্থাপনা। যেমন হতে পারে লিফট হতে পারে, জেনারেটর হতে পারে, ইঞ্জিন ইত্যাদি হইতে পারে। এটা হচ্ছে স্থাপনা। অপরটা হচ্ছে আমাদের কি, আনুষঙ্গিক যন্ত্রপাতি। যেসব পণ্য চূড়ান্ত পণ্যের অংশ নয়, এটাও কিন্তু আমাদের কি নয়, চূড়ান্ত পণ্যের অংশ নয়, কিন্তু পণ্যের উৎপাদন কাজে বিশেষ সহায়তার জন্য ব্যবহার করা হয়। তার মানে শুধুমাত্র তারা সহায়তা করে, হ্যাঁ, সেগুলোকে আমরা কি বলছি, আনুষঙ্গিক যন্ত্রপাতি বলছি। যেমন কম্পিউটার, টেলিফোন, ফ্যাক্স, লাইট ইত্যাদি হলো আনুষঙ্গিক যন্ত্রপাতি। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এবার আসি সরবরাহ ও সেবাসমূহ, লাস্ট পার্ট। যেসব পণ্য চূড়ান্ত পণ্যের অংশ না হয়েও শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ তথা ভারী যন্ত্রপাতিকে কার্যকর রাখতে ব্যবহার করা হয়, তাকে এক কথায় সরবরাহ এবং সেবা বলে। আমি আবার বলছি, যেসব পণ্য চূড়ান্ত পণ্যের অংশ না হয়েও শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ তথা ভারী যন্ত্রপাতিকে কার্যকর রাখতে ব্যবহার করা হয়, তাকে আমরা সরবরাহ ও সেবা বলি। যেমন লুব্রিকেন্টস, পেন্সিল, ফটোকপি মেশিনের কালি, মেরামত ইত্যাদি। ফটোকপি মেশিন চালু রাখতে কিন্তু তার কালি লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা সেবা সমূহ বা সেবা বলছে যে ফটোকপি মেশিন যখন আমি চালাচ্ছি তখন তার জন্য আমার কালিটা একটা আবশ্যকীয়, ঠিক আছে, এটা আমার লাগবে। এরপরে আসো, আমরা কি বললাম যে উৎপাদন কাজে সচল রাখতে সহায়তা করবে কি, আমাদের সরবরাহ এবং সেবা পণ্য। আচ্ছা, উৎপাদন কাজ সচল রাখা বলতে আমরা তো সবাই জানি যে উৎপাদন কাজ কি। ধরো তুমি একটা পণ্য উৎপাদন করছো, তার জন্য তোমার যেগুলো লাগবে সেগুলো কাঁচামাল প্রথমত লাগবে, ঠিক আছে। কাঁচামাল ছাড়া তো আমাদের কিছু কি দরকার হবে, সাহায্য দরকার হবে, হ্যাঁ। তো সেই সাহায্যগুলো করবে কি আমাদের, তোমার হচ্ছে এই তোমার সরবরাহ এবং সেবাসমূহ, এগুলো আমাকে সহায়তা করবে, যে সহায়তার কারণে আমি আমার প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে আমি করতে পারবো বা সম্পন্ন করতে পারবো।
ওল্ডান। এবার আসি আমরা এই সরবরাহ সেবা সময়কে আবার আমরা নিয়মিত দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে সরবরাহ। সো প্রথমত সরবরাহ বলতে বোঝানো হয় যেসব পণ্য শিল্প প্রতিষ্ঠানের প্রতিদিনের কাজকে গতিশীল রাখতে সহায়তা করে তাকে সর্বপণ্য বলে। সেগুলো কি? আমরা এক কথায় বলেছি যে সরবরাহ সেবা সময়ের কাজ হচ্ছে সহযোগিতা করা, ঠিক আছে? তো দেখো তাহলে সরবরাহ বলতে বোঝানো হয় যেসব পণ্য শিল্প প্রতিষ্ঠানের প্রতিদিনের কাজকে গতিশীল করতে সহায়তা করে তাকে সরবরাহ বলে, যেমন কাগজ, পেন্সিল, লাইট, রং, লুব্রিকেন্ট ইত্যাদি। উল্লেখ্য যে সরবরাহ চূড়ান্ত পণ্যের অংশ না হলেও পণ্যের উৎপাদন কাজকে সচল রাখতে সহায়তা করে, যেটা আমরা জানি যে উৎপাদন কাজে সচল রাখতে সহায়তা করবে তোমার সরবরাহ এবং সেবা সমূহই, ঠিক আছে? ওকে, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আমাদের ছিল ব্যবসায় সেবা, যেটি উৎপাদন কাজকে সহায়তা করতে বা সচল রাখতে সহায়তা করবে। সাধারণত ব্যবসায়ী সেবা বলতে রক্ষণাবেক্ষণ এবং পরামর্শমূলক সেবাকে বোঝায়। সাধারণত আমরা কি বলছি যে ব্যবসায়ী সেবা বলতে সেখানে রক্ষণাবেক্ষণ এবং পরামর্শমূলক সেবাকে বুঝিয়ে থাকে। ক্রেতা সাধারণের আস্থা অর্জন এবং সুনাম সৃষ্টির লক্ষ্যে উৎপাদনকারী বা মধ্যস্থ ব্যবসায়ী বিভিন্ন ধরনের সেবা বা পরামর্শ দিয়ে থাকে, যেমন টেলিভিশন বা ফ্রিজ মেরামতের সুবিধা দেওয়া, প্রতিষ্ঠান আসবাবপত্র পরিষ্কার করার সুবিধা দেওয়া ইত্যাদি হচ্ছে আমাদের ব্যবসায় সেবা, যেগুলোকে আমরা কি বলছি এক কথায় রক্ষণাবেক্ষণ অথবা পরামর্শমূলক সেবার মধ্যে ফেলাই দিচ্ছি। ওকে, এই হচ্ছে আমাদের পণ্যের শ্রেণী বিভাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই পার্টটুকু আসলে ইম্পর্টেন্ট, যেহেতু এটা আমাদের দুই পার্টের জন্য ইম্পর্টেন্ট। সো প্রথম পার্টে যেহেতু আমরা পড়েছি, এবারে জাস্ট আমরা কোনো রকম একটা হালকা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সো আশা করছি তোমরা এটা হচ্ছে অ্যাডজাস্ট করে নিবা। ওকে, এবার আসলে আমরা পড়বো হচ্ছে পণ্যের জীবনচক্রের ধারণা, যেটি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এই অধ্যায়ের, জীবনচক্রের ধারণা এবং জীবনচক্রের স্তরগুলো। ওকে, প্রথমত আসি পণ্যের জীবনচক্রের ধারণা। একটি পণ্য বাজারে প্রবেশ করা থেকে শুরু করে বাজার থেকে সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাওয়া পর্যন্ত যেসব স্তর বা ধাপ অতিক্রম করে তাকে আমরা পণ্যের জীবনচক্র বলছি। পণ্যের জীবনচক্র বলতে কি বোঝানো হয় যে একটা পণ্য বাজারে প্রবেশ করা থেকে শুরু করে বাজার থেকে সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়া পর্যন্ত যেসব স্তর বা ধাপ অতিক্রম করে সেগুলোকে আমরা কি বলছি, তোমার পণ্যের জীবনচক্র বলছি। পণ্যের জীবনচক্র বলতে পণ্যের পুরো জীবন ইতিহাসকে বোঝায়। তাহলে পণ্যের জীবনচক্র বলতে পণ্যের পুরো জীবন ইতিহাস মানে তার বাজারে প্রবেশ করা থেকে শুরু করে পতন হওয়া পর্যন্ত এই যে ইতিহাসগুলো আছে সেই পুরো ইতিহাসকেই বোঝানো হয়ে থাকে। বাজারে প্রবেশের মাধ্যমে পণ্যটির জীবনকাল শুরু হয় এবং বাজারের নিঃশেষ বা তুলনার মাধ্যমে পণ্যের জীবনকালের সমাপ্তি ঘটে। তাহলে পণ্যের জীবনকাল শুরু হয় বাজারে প্রবেশ করার মাধ্যমে, শেষ হয় পতনের মাধ্যমে। পরে জীবনচক্রের ধাপ হচ্ছে বা স্তর হচ্ছে 5টি। ওকে, প্রথমটা হচ্ছে পণ্য উন্নয়নের স্তর, তারপরে সূচনা স্তর, তারপর আছে প্রবৃদ্ধি স্তর, পূর্ণতা এবং হচ্ছে পতন স্তর। এই 5টি স্তর আছে আমাদের পণ্যের জীবনচক্রের মধ্যে। একটা হচ্ছে পণ্য উন্নয়ন স্তর, একটা সূচনা স্তর, একটা প্রবৃদ্ধি স্তর, একটা পূর্ণতা স্তর, আর একটা হচ্ছে আমাদের পতন স্তর। প্রথমত জীবনচক্রের স্তরগুলো আমরা দেখলাম কিভাবে যাচ্ছে। পণ্য উন্নয়ন স্তর থেকে সূচনাতে যাচ্ছে, সূচনা থেকে প্রবৃদ্ধি, তারপরে পূর্ণতা, তারপরে পতন। কখনই পণ্য উন্নয়ন থেকে ডিরেক্ট প্রবৃদ্ধিতে যাবে না, বা পণ্য উন্নয়ন থেকে ডিরেক্ট কোথায় যাবে না, পূর্ণতাতে যাবে না, ধাপে ধাপে যাবে। প্রথম উন্নয়ন থেকে সূচনাতে, সূচনা থেকে প্রবৃদ্ধি, প্রবৃদ্ধি থেকে পূর্ণতা, তারপর হচ্ছে পতন। আচ্ছা, এবার আসি স্তর সম্পর্কে। প্রথম স্তর হচ্ছে আমাদের পণ্য উন্নয়ন স্তর। পণ্য উন্নয়ন স্তরে নতুন কোনো পণ্য তৈরি সম্পর্কে ধারণা নেওয়া হয়, অর্থাৎ আমরা এই স্তরে কী করছি, নতুন একটা পণ্য শুধুমাত্র তৈরি করার ধারণা তৈরি করছি। ওকে, তারপর হচ্ছে সংগৃহীত বিভিন্ন ধারণা থেকে আমরা সর্বোত্তম ধারণা ভিত্তিতে পণ্য উৎপাদন করছি। আর এই স্তরে আমরা প্রতিষ্ঠানগুলো গবেষণামূলক কাজ এবং বাজার সম্পর্কে জানার জন্য বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে থাকে। তাহলে প্রথমত আমাদের উন্নয়ন স্তরে কাজ কি? উন্নয়ন স্তরের কাজ হচ্ছে একটা নতুন কোনো পণ্য সম্পর্কে আমরা একটা ধারণা তৈরি করা, অনেকগুলো ধারণা, সেখান থেকে আমরা কি করব, সর্বোত্তম একটা ধারণা ভিত্তিতে পণ্য উৎপাদন তৈরি করা শুরু করব। এবং এই স্তরে কী কী হচ্ছে, যে প্রতিষ্ঠানগুলোর গবেষণামূলক কাজে, প্রথমত গবেষণামূলক কাজে, অপরদিকে হচ্ছে বাজার সম্পর্কে জানার জন্য তাদের বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়। তাহলে আমাদের প্রশ্ন আসতেই পারে যে আমাদের পণ্য উন্নয়ন স্তরে কী জন্য আমাদের এই যে অর্থ বিনিয়োগ করতে হচ্ছে। একটা হচ্ছে গবেষণামূলক কাজ, আর একটা হচ্ছে বাজার তথ্য সম্পর্কে জানার জন্য। গবেষণামূলক কাজ মানে কি, যে বাজারে আসলে এই পণ্যের চাহিদা কেমন, এই পণ্য উৎপাদন করলে কীরকম আমরা প্রফিট করতে পারবো, বা কত ধরনের ক্রেতা আছে, ঠিক আছে, এগুলো আর কি, বা ক্রেতারা কী ধরনের গুণগত মানসম্মত পণ্য চায়, এগুলো আমরা হচ্ছে বাজার তোমার হচ্ছে তথ্য সম্পর্কের মধ্যে জানতে পারবো, বা গবেষণামূলক কাজের মাধ্যমে আর কি এগুলো আমরা তুলে নিয়ে আসতে পারবো। ওকে, এই হচ্ছে আমাদের কি স্তর, পণ্য উন্নয়ন স্তর। এরপর আসে সূচনা স্তর। সূচনা স্তরে প্রথমবারের মতো কী করা হয়, পণ্যটিকে বাজারে ছাড়া হয়, তাকে আমরা কি বলি, সূচনা স্তর। অর্থাৎ পণ্যের জীবনচক্রের যে স্তরে পণ্যটিকে আমরা প্রথমবারের মতো বাজারে কী করছি, ছেড়ে দিচ্ছি, সেই স্তরটাকে আমরা কি বলছি, তোমার পণ্যের জীবনচক্র, সূচনা, জীবনচক্রের একটা অংশের নাম হচ্ছে সূচনা স্তর। তার মানে সূচনা স্তর কী করা হচ্ছে, এই যে পণ্য উন্নয়ন স্তরে যে আমরা পণ্যটা তৈরি করার জন্য যে ধারণাটা
ক্রিয়েট করেছিলাম সেই উৎপাদিত পণ্যকে শুধুমাত্র আমরা কী করে দিচ্ছি, বাজারে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের কী স্তর গেল, সূচনা স্তর। অর্থাৎ পণ্যটি যখন প্রথমবার বাজারে উপস্থাপন করা হয় তখন সূচনা স্তরে শুরু হয়। এই স্তরে পণ্যটি ক্রেতাদের কাছে পরিচিতি লাভ করে এবং ধীরে ধীরে তারা সেটি কেনার সিদ্ধান্ত নেয়। তার মানে যখন তুমি পণ্যটি বাজারে প্রথমে ছাড়বা, তারপরে সেটি ক্রেতার কাছে পরিচিত হবে এবং ক্রেতারা ধীরে ধীরে সেই পণ্যটি ক্রয় করার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবে। পণ্য বিক্রির পরিমাণ খুবই কম বা ধীর গতিতে হয়, কারণ এই পণ্য সম্পর্কে বাজারে তেমন ক্রেতারা কিছু জানে না। বাজারে কেবল বাজারে নতুন, তাদের গুণগত মান সম্পর্কে, তাদের সুবিধা অসুবিধা সম্পর্কিত কিছুই ক্রেতারা জানে না। তো সেক্ষেত্রে আমরা বলবো যে কি হচ্ছে, যে সূচনা স্তরে পণ্যটি ক্রেতাদের কাছে পরিচিত লাভ করার পাশাপাশি এখানে ধীরে ধীরে তারা সেটি কেনার সিদ্ধান্ত নিচ্ছে এবং এর পাশাপাশি পণ্য বিক্রির পরিমাণ খুবই কম বা কম ধীর গতিতে হচ্ছে। এর ফলে কি হচ্ছে, তোমার এখানে মুনাফা নেই বলেই আমরা চলছে। অর্থাৎ এখানে যেহেতু আমাদের বিক্রির পরিমাণটা খুবই কম হচ্ছে, তো বিক্রি যদি না হয় তাহলে মুনাফা আসবে না। তেমন এই অবস্থায় আমাদের যেহেতু পণ্যটা প্রথমবারের মতো বাজারে ছাড়া হয় এবং যেখানে কি বিক্রির পরিমাণটা খুবই কম হয়, আর বিক্রির পরিমাণ যদি খুবই কম হয় সেখানে মুনাফার পরিমাণও খুবই কম হবে, এটাই স্বাভাবিক। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধি স্তর। প্রবৃদ্ধি স্তরে কী করা হচ্ছে, যে পণ্যের জীবনচক্রের যে স্তরে বিক্রি এবং মুনাফার পরিমাণটা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আগের থেকে কোন স্তর থেকে, আমাদের তোমার হচ্ছে সূচনা স্তর থেকে। সূচনা স্তর থেকে যে স্তরে পণ্যের বিক্রি এবং হচ্ছে পণ্যের মুনাফার পরিমাণ দ্রুত গতিতে বাড়তে থাকে সেকে আমরা বলছি প্রবৃদ্ধি স্তর। ওকে, ইতিমধ্যে পণ্যের পরিচিতি, অর্থাৎ এই যে আমরা প্রথমে সূচনা স্তরের কথা বললাম, সূচনা স্তরে যখন পণ্যটি ছাড়বো সেই স্তরটা পার হওয়ার মাধ্যমে ইতিমধ্যে পণ্যটি কি হচ্ছে, বাজারে পরিচিতি এবং সুনাম নিয়ে যাচ্ছে। ওকে, যখন ইতিমধ্যে পণ্যর পরিচিতি এবং হচ্ছে সুনাম বেড়ে যাবে, ফলে বিক্রির পরিমাণটা কী হবে, স্বাভাবিক কারণেই বাড়তে থাকবে। সেটি কোন স্তরে এসে, প্রবৃদ্ধি স্তরে এসে। এজন্যই বলা হয় প্রবৃদ্ধি স্তর বলতে, যে পণ্যের জীবনচক্রের যে স্তরে বিক্রি এবং মুনাফার পরিমাণ দ্রুত গতিতে বাড়তে থাকে তাকে প্রবৃদ্ধি স্তর বলার পেছনে কারণটা হচ্ছে সেটা সূচনা স্তরে ইতিমধ্যে বাজারে কি পরিচিতি লাভ করে নিয়েছে। ওকে, এবার দেখো যে পণ্য বিক্রি বেশি হওয়ায় আমরা কি, উৎপাদন বেশি হয়। যদি উৎপাদন বেশি হয় তাহলে আমরা জানি যে মোট উৎপাদন যদি বেশি, একক প্রতি মূল্য কমে আসে। তো সেই কারণে কি করা হয়, যে এই স্তরে আমরা পণ্যটার একক মূল্য কমই বাজারে ছেড়ে দিতে পারি। আর যত কম মূল্য দিব ক্রেতা তত বেশি সন্তুষ্ট হবে এবং পণ্যটি ক্রয় করবে। ওকে, এবং পাশাপাশি নিজে ক্রয় করবে এবং অন্যকে ক্রয়ের জন্য উদ্বুদ্ধ করবে। আর এই যে আমরা কি দেখছি, যে তোমার এই স্তরে এসে বিক্রি পরিমাণটা খুব বেশি পরিমাণে হচ্ছে, তার মানে আমাদের কি এই স্তরে তোমার মুনাফাটা খুব বেশি পরিমাণে আসবে। অর্থাৎ আমরা যত বেশি পরিমাণ বিক্রি করব তত বেশি পরিমাণ মুনাফা আর্ন করবো। সেটা কোন পর্যায়ে, আমাদের প্রবৃদ্ধি পর্যায়ে। আরেকটা কথা, আমরা এই যে প্রবৃদ্ধি স্তর আছে এটাকে আমরা কি বলছি, তোমার গোল্ডেন স্তর অথবা সোনালী স্তর নামে আখ্যায়িত করে থাকি। যেটা আমাদের এমসিকিউ পরীক্ষা আসে, মাথায় রাখো যে আমরা প্রবৃদ্ধি স্তরকে আমরা কি বলছি, গোল্ডেন স্তর অথবা সোনালী স্তর নামে আখ্যায়িত করছি। ওকে, এরপর প্রতিযোগীর কথা যদি বলি, পণ্য উন্নয়ন স্তরে তো কোনো প্রতিযোগী থাকেই না, ঠিক আছে। সূচনা স্তরে যেহেতু, সূচনা স্তরে কী হয়, যেহেতু পণ্যের প্রথমবারের মতো বাজারে ছাড়া হয়, তো সেখানে তোমার তেমন কোনো প্রতিযোগিতা আমরা দেখতে পারি না। কিন্তু যেহেতু ওই স্তরটা পার হওয়ার পরে পণ্যটি বাজারের কাছে পরিচিত হয়, ক্রেতাদের কাছে পরিচিত হয়, একটা ব্র্যান্ড ইমেজ সম্পূর্ণ ভ্যালু সৃষ্টি করতে মানে সমর্থ হয়, তখন এই পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে প্রবৃদ্ধিতে। তখন যখন আসবে তখন আমাদের অবশ্যই পণ্যটি কী হচ্ছে, বাজার বেশি পরিমাণ বিক্রি হচ্ছে, আর বেশি পরিমাণ বিক্রির ফলে সুবিধাটা হচ্ছে এক মূল্য কমে যাচ্ছে। আচ্ছা, এবং সেখানে মুনাফাটা পরিমাণে বেশি আসছে। সো সূচনা স্তরের কথা যদি বলি, সেখানে যেহেতু প্রথমবারের মতো বাজারে পণ্যটি ছাড়া হচ্ছে, সেখানে আমাদের তেমন কোনো প্রতিযোগিতা দেখা যায় না। কিন্তু আমাদের কিন্তু এই যে তোমার প্রবৃদ্ধি স্তর আছে সেখানে সে কিন্তু প্রতিযোগী প্রতিষ্ঠান বাজারে প্রবেশ করে, ঠিক আছে। তো এখানে আমরা একটা প্রতিযোগী প্রতিষ্ঠানের মানে প্রভাবটা লক্ষ্য করি। ওকে, এরপর হচ্ছে পূর্ণতা স্তর। মানে জীবনচক্রের যে স্তরে বিক্রি পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, এক কথায় আমরা তাকে কি বলবো, তোমার পূর্ণতা স্তর। তোমার পূর্ণতা স্তর কি হচ্ছে, যে পণ্যের বিক্রি পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এক পর্যায়ে পণ্য বিক্রি এবং মুনাফার পরিমাণ উভয় কমতে থাকে, তাকে আবার কি বলে, পূর্ণতা স্তর। যেমন পাশাপাশি দেখো এখানে দুটো জিনিস হচ্ছে। আমরা বলছি পূর্ণতা স্তর কী হচ্ছে, প্রথমত পণ্যের বিক্রি মুনাফা সর্বোচ্চ হচ্ছে এবং এক পর্যায়ে দুটো আবার সর্বনিম্ন হয়ে যাচ্ছে। এই স্তরটাকে আমরা বলছি তোমার কি, পূর্ণতা স্তর। তো একজন পরিচালক চাইলে এই পূর্ণস্তরের যে পতনটা হচ্ছে এখান থেকে আবার সে রিকভার করে আবার তোমার যে প্রবৃদ্ধি পর্যায়ে যেতে পারে, তবে সেটা তার দক্ষতার উপর কী করবে, তোমার নির্ভর করবে। ওকে, সো এই স্তরে পণ্য বিক্রি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, সর্বোচ্চ মুনাফা আসে এবং এক পর্যায়ে পণ্যটা কী হয়, কমতে থাকে। এটা আমাদের মানতে হবে এবং এটা জানতে হবে কোন পর্যায়ে, এটা পূর্ণতা স্তরে। ওকে, এবার হচ্ছে পতন স্তর। পণ্যের জীবনচক্রে যে স্তরে পণ্যের বিক্রি এবং মুনাফার পরিমাণ দ্রুতগতিতে কমে যায় তাকে পতন স্তর বলে। অর্থাৎ এই স্তরে একবারই পণ্যটাকে আমরা কি করি, বাজার থেকে তুলে নেওয়ার একটা তোমার হচ্ছে
ধ্যান ধারণা চলে আসে। এবং এই সময় আমরা কী করে থাকি, তোমার পণ্যের মূল্যটা কমে দিয়ে থাকি, যাওয়ার আগে 10 টাকা ছিল এখন 8 টাকা করে দিলাম বা 7 টাকা করে দিলাম। তো তারপর আসলে এখানে হয়ে যায় না, যেহেতু বিলীন পর্যায়ে চলে যায় সেটা অবশ্যই একসময় যে বিলীনই হয়ে যায়। সো এখানে বিক্রি ও মুনাফার পরিমাণ ব্যবহারে কমে এবং একসময় পণ্যটি বিলীন হয়ে যায়। তার পণ্য যে আমরা স্তর দেখলাম, প্রথমত কয়টি স্তর দেখলাম, 5টি। প্রথমত ছিল আমাদের উন্নয়ন স্তর। সো উন্নয়ন স্তরে শুধুমাত্র একটি পণ্য আমরা উৎপাদন করার জন্য কিছু ধারণা সৃষ্টি করি এবং সেখান থেকে একটা ধারণাকে আমরা পিক করি সর্বপ্রথম হিসেবে। সেই অনুপাতে আমরা উৎপাদনের জন্য আমরা কী করে থাকি, প্রস্তুত হয়ে থাকি বা উৎপাদন করে থাকি। এবং সেই উৎপাদিত পণ্যটিকে আমরা প্রথমবারের মতো সূচনা স্তরে যে বাজারে প্রবেশ করাই, সেখানে আমাদের মুনাফা আসে না, কারণ সেই পণ্যের সম্পর্কে বাজারকে তারা তেমন একটা অবগত না, ঠিক আছে, এবং সেখানে প্রতিযোগিতার আমরা কোনো লক্ষণ দেখতে পাই না বা প্রভাব দেখি না। তারপরে এই পর্যায়টি যখন আমরা সূচনা স্তরে পার করি, তখন এই সূচনা পার করতে করতে পণ্যটি কিছু হলেও তারা ক্রেতাদের কাছে আসলে আকর্ষণযোগ্য সৃষ্টি করতে পারবে, ক্রেতাদের সাথে পরিচিত হয়ে যায়। তখন এই পণ্যটি আমরা যখন প্রবৃদ্ধি পর্যায়ে যাবো, তখন একসময় দেখা যায় বিক্রি পরিমাণ বেশি হয়, বিক্রি যত বেশি হবে মুনাফা তত পরিমাণে বেশি আসছে। এবং আমরা বিক্রি বেশি মানে কি, বেশি পরিমাণ উৎপাদন করতে হয়, তো মোট উৎপাদন যদি বাড়ে তাহলে একবিত মূল্যটা আমরা এখানে কমে যায়, অর্থাৎ একবিত মূল্য কমে আমি ক্রেতাদেরকে কী করতে পারছি, পণ্যটি দিতে পারছি এবং এখানে আমাদের কি হচ্ছে, বেশি পরিমাণ মুনাফাও আসছে। আচ্ছা, এরপরে এই স্তরে আমরা বেশি পরিমাণ কি দেখছি, প্রতিযোগিতার একটা প্রভাব লক্ষ্য করছি। এরপরে আসে আমাদের পূর্ণত স্তর, যেখানে মুনাফার পরিমাণ সর্বোচ্চ হয়, বিক্রি পরিমাণ সর্বোচ্চ হয়, পাশাপাশি এখানে তোমার আবার সেটা একবারে কমেও যায়, অর্থাৎ পতনের দিকেও নিয়ে যায়। আচ্ছা, আস্তে আস্তে কমতে থাকে, কমার পরে এই আস্তে আস্তে কমতে পরবর্তী ধাপে চলে যায় তোমার হচ্ছে পতন স্তরে পণ্যটিকে একেবারে বাজার থেকে আমরা তুলে নিয়ে থাকি। হ্যাঁ, এই স্তরে আমাদের বাঁচানোর জন্য বা পণ্যের বাজারটাকে বাঁচানোর জন্য আমরা কী করি, মাঝে মাঝে পণ্য মূল্যটাও কমে দেয়, তারপর আমাদের অনেকাংশে হয়ে যায় না, ঠিক আছে, তখন সেই সর্বশেষ কী করতে হয়, বাজার থেকে পণ্যটা আমাদের উঠায় নিতে হয়। সো এই স্তর সম্পর্কে আমাকে জানতে হবে, স্তরগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের না পড়লেই নয়। ওকে, তারপর আসি পণ্য মূল্য নির্ধারণের ধারণা, যেটা আমাদের অধ্যায় একটা ইম্পর্টেন্ট টপিক, যে পণ্যের মূল্য নির্ধারণের ধারণা। কোনো পণ্য বা সেবা নেওয়ার বিনিময়ে একজন ক্রেতা বিক্রেতাকে যে অর্থ দেয় তাকে মূল্য বলে। মূল্য বলতে কী বোঝানো হয়, যে কোনো পণ্য বা সেবার বিনিময়ে বিক্রেতা ক্রেতার কাছ থেকে যে অর্থ আদায় করে তাই হচ্ছে আমাদের মূল্য। এক কথা, মূল্য হচ্ছে আমাদের পণ্য বা সেবার বিনিময়ের একটি পন্থা। মূল্য হলো পণ্য বা সেবার বিনিময়ে ক্রেতা কর্তৃক দেওয়া অর্থ, এবং মূল্য হচ্ছে এক ধরনের ভ্যালু, যা একজন ক্রেতা কোনো কিছু বিনিময় ত্যাগ করে এবং সব ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবার মূল্য নির্ধারণ করে থাকে। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি মূল্যর কনসেপ্ট, যে মূল্য বলতে আমরা কী বুঝি, তার সাধারণ বৈশিষ্ট্যগুলো কী। ওকে, এবার আসি পণ্য মূল্য নির্ধারণের পদ্ধতি। পণ্য মূল্য নির্ধারণের পদ্ধতি রয়েছে 3টি। একটা হচ্ছে আমার ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি, একটা হচ্ছে কি আমাদের ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি, দেন হচ্ছে আমাদের ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি, এবং হচ্ছে প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। এই যে ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি আছে, এটাকে আবার আমরা দুইটি ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে ব্যয় যোগ পদ্ধতি বা মার্কআপ পদ্ধতি, আরেকটা হচ্ছে তোমাদের এখানে ব্রেক ইভেন পদ্ধতি, ঠিক আছে, বা সমুচিত বিন্দু পদ্ধতি। অপরদিকে যে ভ্যালু ভিত্তিক পদ্ধতিকে আমরা কোনো ভাগে বিভক্ত করছি না, এবং হচ্ছে প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণকে আমরা দুই ভাগে বিভক্ত করছি, একটা চলতি হার ভিত্তিক মূল্য নির্ধারণ, একটা হচ্ছে দরপত্র ভিত্তিক মূল্য নির্ধারণ। সেটা আমাকে মনে রাখতে হবে যে পণ্যের মূল্য নির্ধারণের পদ্ধতি হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে আমাকে ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি, একটা ভ্যালু ভিত্তিক, একটা হচ্ছে প্রতিযোগিতামূলক মূল্যভিত্তিক। সো ব্যয়ভিত্তিককে আমাকে দুই ভাগে আবার বিভক্ত করা যায়, একটা হচ্ছে ব্যয়যোগ পদ্ধতিতে, আর একটা হচ্ছে তোমার ব্রেক ইভেন। তারপর হচ্ছে প্রতিযোগিতামূলক ভিত্তি হচ্ছে 2 প্রকার, চলতি একটা, দরপত্র একটা, বাট ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিকে আমরা কোনো ভাগে বিভক্ত করি নাই। ওকে, তো চলো এই সমস্ত আমরা বিস্তারিত আলোচনা এবার আসি। প্রথমে আসি ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ। ওকে, এক্ষেত্রে পণ্যের উৎপাদন এবং বিপণনের সাথে সম্পৃক্ত ব্যয়সমূহের উপর ভিত্তি করে আমরা কী করে থাকি, মূল্য নির্ধারণ করে থাকি। তাহলে ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি কীভাবে মূল্য নির্ধারণ করে থাকি, আমরা এক্ষেত্রে পণ্যের উৎপাদন এবং বিপণনের সাথে সম্পৃক্ত যে ব্যয়গুলো আছে সেই ব্যয়গুলোকে কী করে থাকি, আগে আমরা আয়ত্ত নিয়ে এসে কতগুলো ব্যয় হয়েছে এবং কতটুকু পরিমাণ মূল্য নির্ধারণ করলে আমরা সেই ব্যয়টা রিকভার করতে পারবো এবং পাশাপাশি কিছু মুনাফা অর্জন করতে পারবো, সেই হিসাব করে আমরা কী করে এখানে মূল্যটা নির্ধারণ করে থাকি। একে আবার আমরা দুই ভাগে বিভক্ত করে, একটা হচ্ছে ব্যয়যোগ বা মার্কআপ পদ্ধতি। ওকে, ব্যয়যোগ অথবা মার্কআপ পদ্ধতি। পণ্যের মোট ব্যয়ের সাথে নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ পদ্ধতিকে আমরা কি বলছি, ব্যয়যোগ বা মার্কআপ মূল্য নির্ধারণ বলছি। তাহলে ব্যয়যোগ বা মার্কআপ মূল্য নির্ধারণ বলতে বোঝানো হয় যে পণ্যের মোট ব্যয়ের সাথে নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে মূল্য নির্ধারণের পদ্ধতিকে ব্যয়যোগ অথবা মার্কআপ মূল্য নির্ধারণ বলে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ব্রেক ইভেন বিশ্লেষণ। এটাকে কি হচ্ছে আমরা জানি যে ব্রেক ইভেন বিশ্লেষণ বলতে বোঝানো হয় যে এমন একটি পয়েন্ট যেখানে, বা এমন একটি ভারসাম্য বিন্দু যেখানে মোট ব্যয় এবং মোট আয় উভয় কী হবে, সমান হবে, অর্থাৎ প্রফিট ইকুয়াল টু 0।
আয়োজা ব্যয়তা, এখানে আসলে কোনো প্রফিট হচ্ছে না। উল্লেখ্য যে এক্ষেত্রে ভারসাম্য বিন্দুর থেকে বিক্রির পরিমাণ যদি কম হয় তাহলে প্রতিষ্ঠান লোকসান করে, অন্যদিকে যদি বেশি হয় তাহলে আমরা প্রতিষ্ঠানের বলবো যে মুনাফা অর্জন করেছে, কিন্তু যদি না হয় তাহলে এখানে শূন্য, অর্থাৎ প্রফিট ইকুয়াল টু 0। সো এই হচ্ছে আমাদের ব্যয়ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি। তো আমি আবার বলছি ব্যয়ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি কি, যে আমরা প্রথমত জানবো যে ব্যয়ভিত্তিক মূল্যায়ন পদ্ধতিতে কীভাবে মূল্যটা নির্ধারণ করতে হয়। এক্ষেত্রে আমরা দেখছি যে ব্যয়ভিত্তিক মূল্যায়ন পদ্ধতিতে মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে আমরা উৎপাদন এবং বিপণনের সাথে যে সম্পৃক্ত ব্যয়গুলো আছে সেগুলোকে দেখছি, বা তার মূল্যগুলোকে নির্ধারণ করার পরে আমরা দেখছি যে আমরা কত টাকা মূল্য রাখতে পারলে পণ্যের এই ব্যয়টা আমাদের উঠে আসবে। এটাকে দুই ভাগে বিভক্ত করা যায়, একটা ব্যয়যোগ অথবা মার্কা পদ্ধতি, একটা হচ্ছে ব্রেক ইভেন পদ্ধতি। ব্যয়যোগ বা মার্কা পদ্ধতিতে হচ্ছে পণ্যের মোট ব্যয়ের সাথে আমরা নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে মূল্য নির্ধারণের পদ্ধতিকে বলছে ব্যয়যোগ বা মার্কআপ। আর ব্রেক ইভেন হচ্ছে কি, যে ব্রেক ইভেন পদ্ধতি আমরা জানি যে এমন একটি বিন্দু যেখানে মোট এবং মোট ব্যয়ের পরিমাণ সমান হয়, অর্থাৎ প্রফিট ইকুয়াল টু 0। সো এই জায়গায় আসলে কি মোট আয় যদি আর মোট ব্যয় যদি ইকুয়াল হয় তাহলে প্রফিট অবশ্যই আমরা পাবো না, সেই জন্য আমরা বলি প্রফিট 0। আর এখানে কথা হচ্ছে যদি এই যে বিন্দুটা থেকে যদি নিচের দিকে আসে সেটা হচ্ছে আমাদের লোকসান, উপর দিকে গেলে আমাদের হচ্ছে তোমার কি লাভ। ওকে, এই হচ্ছে। এরপর হচ্ছে আমাদের ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। তো ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি বলতে কী বোঝানো হয়, ভোক্তা পণ্যটিকে কীভাবে উপলব্ধি করছে তার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হলে তাকে আমরা কি বলছি, ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ বলছি। অর্থাৎ এখানে মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমাদের ভোক্তার উপলব্ধির উপর কি করতে হয়, জোর দিতে হয়। সে কীভাবে এটাকে নিচ্ছে, কীভাবে উপলব্ধি করছে তার উপর বেস করে আমাদের এখানে মূল্যটা নির্ধারণ করতে হবে। অন্যভাবে বলতে গেলে এক্ষেত্রে পণ্যটিকে ভোক্তারা কতটুকু গুরুত্ব দিচ্ছে তার ভিত্তিতে আমরা কি করছি, মূল্য নির্ধারণ করছি। উদাহরণ হিসেবে বলা যায় ক্রেতাদের উপলব্ধির পার্থক্যের কারণেই যে শার্ট বঙ্গবাজার 500 টাকায় বিক্রি হয়, বসুন্ধরা সিটিতে কোনো সুসজ্জিত দোকানে সেই শার্টই হয়তো বা আমরা 1500 টাকায় বিক্রি করে থাকি। যে শার্টটা বঙ্গবাজারে সে 500 টাকায় কিনতে দ্বিধাবোধ করে, সেই একই শার্ট কিন্তু সে বসুন্ধরায় গেলে যদি তার কাছে 1500 টাকা চায় সে কিন্তু দ্বিধাবোধ করবে না, কারণ সে জানে যে এখানে এটার মূল্য এরকমই। ঠিক আছে, অর্থাৎ জায়গা ভেদে সে কী করছে, তার ভ্যালুটাকে পরিবর্তন করছে। এটি হচ্ছে আমাদের ভ্যালু ভিত্তিক মূল্যদান পদ্ধতি। অর্থাৎ তার উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন জায়গায় একই পণ্যের দাম বিভিন্ন রকম রাখছি। এরপরে আসি হচ্ছে তোমার 3 নম্বর, প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ। প্রতিযোগী পণ্যের মূল্যের সাথে সামঞ্জস্য রেখে পণ্য মূল্য নির্ধারণ করা হলে তাকে আমরা বলছি প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। অর্থাৎ বাজারে অনেক ধরনের প্রতিযোগী প্রতিষ্ঠান আছে, একই পণ্য উৎপাদন করার বা সমঝোতা পণ্য উৎপাদনের প্রতিষ্ঠানকে তো আমরা কি বলি, প্রতিযোগী প্রতিষ্ঠান। তো তারা যে ধরনের মূল্যে বাজারে পণ্যটা ছেড়েছে আমাকেও সেই ধরনের মূল্য দিতে হবে। একই পণ্য যদি তার থেকে আমি বেশি মূল্যে বাজারে ছেড়ে দিই তাহলে কিন্তু তার থেকে আমার পণ্যের কী হবে, বিক্রয়টা অনেক পরিমাণে কম হবে। সেটা করা যাবে না। সেক্ষেত্রে বলা হয় যে প্রতিযোগী পণ্যের মূল্যের সাথে সামঞ্জস্য রেখে পণ্যের মূল্য নির্ধারণ করা হলে তাকে আমরা সাধারণ ভাষায় প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ বলেছি। ওকে, এরপর আসো, যেমন আমরা দেখছি যে আমাদের দেশে কেয়া সাবানের মূল্য 30 টাকা হওয়ায় এর প্রতিযোগী অ্যারোমেটিক, লিলি, ম্যারিন প্রভৃতি প্রতিষ্ঠান তাদের সাবানের মূল্য 30 টাকা নির্ধারণ করেছে। এরূপ পদ্ধতিতে সাধারণত নিম্নোক্ত দুইভাবে পণ্য মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। ক নাম্বার, চলতি হার ভিত্তিক মূল্য নির্ধারণ, আরেকটা হচ্ছে দরপত্র ভিত্তিক মূল্য নির্ধারণ। তাহলে আমরা যদি এখানে কি করছি, চলতি হার ভিত্তিক মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রথমে কথা বলি চলতি হার ভিত্তিক মূল্য পদ্ধতি। ওকে, প্রতিযোগী প্রতিষ্ঠান একই জাতীয় মানে সমজাতীয় পণ্য কি মূল্যে বিক্রি করছে তার উপর ভিত্তি করে মূল্যায়ন করা হলে তাকে আমরা বলছি চলতি হার ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। যেমন এক কথায় আমাদের দেশে সফট ড্রিঙ্ক স্প্রাইট 500 মিলির মূল্য 30 টাকা ধার্য করা, এর প্রতিযোগী প্রতিষ্ঠান 7 আপ এর মূল্য ধার্য করেছে কত টাকা, 30 টাকা। এটি হচ্ছে আমাদের চলতি হার ভিত্তিক মূল্য নির্ধারণ। অপরদিকে যেটা সেটা হচ্ছে তোমার দরপত্র ভিত্তিক মূল্য নির্ধারণ। প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো পণ্যের কত মূল্য ধার্য করবে তার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হলে তাকে আমরা দরপত্র মূল্য বলে থাকি। অর্থাৎ এখানে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর যে পণ্যের কত টাকা ধার্য করবে সেটাকে জানতে হবে, তার উপর ভিত্তি করে আমাকে আবার কী করতে হবে, মূল্যদান করতে হবে। এই প্রক্রিয়াটিকে আমরা বলছি দরপত্র ভিত্তিক মূল্যদান পদ্ধতি, যেটি আসলে আমরা নিলামের মাধ্যমে করে থাকি। ঠিক আছে, পণ্যগুলোকে নিলামে তুলি, তারপর সেটা এখানে মূল্যটা আমরা নির্ধারণ করে থাকি। ওকে, এই হচ্ছে আমাদের পার্ট। এবার আসি আমরা পণ্যের মূল্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী কী কী উপাদানগুলো আছে। তো এখান থেকে আমাদের আসলে সিকিউর জন্য কিছু নাই, এটা মূলত এমসিকিউর জন্য দেওয়া, এবং এটা হচ্ছে আমাদের অ্যাডমিশনের জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে একটা প্রশ্ন এসেছিল 18-19 সেশনে। তাহলে দেখো এখানে পণ্যের মূল্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান কী কী হতে পারে। এখানে দুই প্রকার, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে আমাদের বাহ্যিক। একটা অভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক। জাস্ট জানবা কোনগুলো অভ্যন্তরীণ কোনগুলো বাহ্যিক, এর বাইরে তো আমাদের কিছু জানতে হবে না। যেমন অভ্যন্তরীণের মধ্যে রয়েছে বিপণনের উদ্দেশ্যাবলী, বিপণন মিশ্রণ কৌশল, ব্যয়সমূহ, সাংগঠনিক বিবেচ্য বিষয়সমূহ। কী কী আছে, বিপণনের উদ্দেশ্যাবলী, বিপণন মিশ্রণ কৌশল, ব্যয়সমূহ, সাংগঠনিক বিবেচ্য বিষয়সমূহ। পাশাপাশি বাহ্যিক যেটা সেটার মধ্যে আছে বাজার চাহিদার প্রকৃতি, প্রতিযোগিতা
তারপর হচ্ছে অন্যান্য পরিবেশগত উপাদান, যেমন অর্থনীতি, পুনর্বিক্রেতা, সরকার এবং হচ্ছে সামাজিক বিষয়। এই বিষয়গুলো জাস্ট জানবা যে অভ্যন্তরের মধ্যে কী কী আছে এবং হচ্ছে বাহ্যিকের মধ্যে কী কী আছে। জাস্ট ফর এমসিকিউ, নট সিকিউ। এখান থেকে সিকিউ আসার কিছু নাই, জাস্ট এমসিকিউ, ঠিক আছে। এই জন্য আমি বললাম যে এখানে একটু দিবা, গুরুত্ব দেবা, কারণ এখানে তোমার অ্যাডমিশন এখান থেকে কোশ্চেন করে থাকে অ্যাডমিশনে। ওকে, তারপরে এসে মূল্য নির্ণয়ের কৌশল। মূল্য নির্ণয়ের প্রথম কৌশল হচ্ছে বার্তা মূল্য ও সুবিধা। কি কৌশল? বার্তা মূল্য এবং সুবিধা। এই বার্তা মূল্য সুবিধার মধ্যে আমরা যদি বলি বার্তা মূল্য নির্ধারণ আছে, সেটা আবার কি জিনিস? বার্তা মূল্য নির্ধারণ বলতে বোঝানো হয় যে প্রতিষ্ঠানের নির্ধারিত তালিকা মূল্য থেকে কম মূল্যে ধার্য করাই হচ্ছে বার্তা মূল্য নির্ধারণ। যেমন প্রতিষ্ঠানের যে পণ্যটি আছে বা তালিকা মূল্য আছে, সেই তালিকাতে একটা পণ্যের মূল্য 50 টাকা, সেখান থেকে তুমি যদি 5 টাকা কম নিয়ে পণ্যটিকে কত টাকা বিক্রয় করো? 50 টাকা বিক্রয় করো। এই যে 5 টাকা তুমি কম নিচ্ছ, এটাই তোমার বার্তা মূল্য। ওকে, এখানে আমার বিভিন্ন ধরনের বার্তা হতে পারে নগদ বার্তা, হতে পারে পরিমাণ বার্তা, হতে পারে কার্যভিত্তিক বার্তা, হতে পারে মৌসুমী বার্তা, অনেক ধরনের বার্তা হতে পারে। প্রথমে নগদ বার্তার কথা যদি বলি, যে নগদে পণ্য বিক্রির সময় সেই পণ্যের নির্ধারিত মূল্য থেকে যে পরিমাণ অর্থ ক্রেতাদের কাছ থেকে কম নেওয়া হয় তাকে আমরা কি বলছি? নগদ বার্তা বলছি। নগদে পণ্য বিক্রির সময় সেই পণ্যের গায়ে যে মূল্যটা লেখা থাকে সেখান থেকে যদি কিছুটা কম নেওয়া হয় সেটাকে আমরা বলছি নগদ বার্তা। পরিমাণ বার্তা হচ্ছে পণ্য কেনার পরিমাণের উপর ভিত্তি করে এ বার্তা দেওয়া হয়, অর্থাৎ বেশি পরিমাণ পণ্য কিনলে বেশি হারে বার্তা পাবে, কম পরিমাণে পণ্য কিনলে কম পরিমাণে বার্তা পাবে। এই যে পরিমাণের উপর বেস করে দিচ্ছে, এটা হচ্ছে আমাদের পরিমাণ বার্তা। এরপরে কার্যভিত্তিক বার্তা, পণ্যের বন্টন প্রণালীর সদস্যদের কাজ মূল্যায়ন করে পাইকার ও খুচরা বিক্রেতাকে যে বার্তা দেওয়া হয় তাকে আমরা কি বলছি? কার্যভিত্তিক বার্তা। তাহলে এখানে কার্যভিত্তিক বার্তাকে কি হচ্ছে? যে বন্টন প্রণালীর সদস্যদের কাজের উপর মূল্যায়ন করা হচ্ছে, ঠিক আছে, তখন যে বার্তা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কার্যভিত্তিক বার্তা। এরপর আছে মৌসুমী বার্তা। কোনো পণ্যের অমৌসুমে বা অফ সিজনে ক্রেতাদেরকে সেই পণ্য কিনতে আগ্রহী করে তোলার জন্য মাঝে মাঝে নগদ মূল্যে তালিকা মূল্যের চেয়ে কিছুটা কম ছাড়ে দেওয়াই হচ্ছে আমাদের মৌসুমী বার্তা। যেমন বিমান সেবা, বিমানের টিকিট আসলে দেখো অনেক সময় অমৌসুমে বা অফ সিজনে তাদের যে মূল্যটা আগে ছিল সেটা কিন্তু কমায় নিয়ে আসা হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মৌসুমী বার্তা। তাহলে বার্তা বিভিন্ন ধরনের হতে পারে নগদ বার্তা, হতে পারে পরিমাণ বার্তা, হতে পারে কার্যভিত্তিক বার্তা, হতে পারে মৌসুমী বার্তা। এছাড়া দেখো খ নাম্বারে আমরা দেখছি, এখানে কিন্তু ক নাম্বারের মধ্যে ছিল যে বার্তা মূল্য নির্ধারণ। সেই বার্তা মূল্য নির্ধারণের মধ্যে আমরা দেখলাম যে কী কী বার্তা হতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের খ নাম্বারে ছিল তোমার সার বা রিবেট। ওকে, সার বা রিবেট বলতে কী বোঝানো হয়? যে ভোক্তারা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট বিক্রেতার কাছ থেকে পণ্য কেনার ক্ষেত্রে সেই পণ্যের মূল্য ছাড় পেয়ে থাকে, তাকে আমরা বলছি তোমার কি? ছাড় অথবা রিবেট। অর্থাৎ ভোক্তারা যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট বিক্রেতার কাছ থেকে পণ্য ক্রয় করে, সেক্ষেত্রে ওই পণ্য কেনার ক্ষেত্রে যদি আমরা বিক্রেতা কিছু পরিমাণ ছাড় দেয়, সেটি হচ্ছে আমাদের কি? ছাড় অথবা রিবেট। এই হচ্ছে কথা। এরপর 2 নম্বর আসবো আমরা বিভাজিত মূল্য নির্ধারণ। ওকে, তার মানে 1 নম্বরের মধ্যে কিন্তু দুটো ছিল, ক নম্বরে একটা পার্ট ছিল বার্তা মূল্য নির্ধারণ, খ নম্বরে একটা পার্ট ছিল রিবেট বা ছাড়। এবার 2 নম্বরে আসে বিভাজিত মূল্য নির্ধারণ। পণ্যের প্রকৃতি, বিক্রয়ের স্থান ও সময়ের পার্থক্যের ভিত্তিতে একই পণ্যের বিভিন্ন সুবিধাজনক মূল্য নির্ধারণ করা হলো বিভাজিত মূল্য নির্ধারণ। যেমন একটু আগে আমরা বললাম যে একটা শার্ট তুমি বঙ্গবাজারে কোনো 500 টাকা দেয়, ওটা তোমার হচ্ছে বসুন্ধরাতে 1500 টাকা, এটা হচ্ছে তোমার বিভাজিত মূল্য। ওকে, সুবিধাজনক মূল্য নির্ধারণ হচ্ছে কি? আমাদের বিভাজিত মূল্য নির্ধারণ। এবার আসি ক নাম্বারে, ক্রেতাভিত্তিক মূল্য। বিভিন্ন বিষয়ে ক্রেতাদের জ্ঞানের ভিত্তিতে একই পণ্যের বিভিন্ন মূল্য নির্ধারণই হচ্ছে ক্রেতাভিত্তিক মূল্য। এটাই হচ্ছে আমার ক্রেতাভিত্তিক মূল্য, অর্থাৎ বিভিন্ন বিষয়ে ক্রেতাদের জ্ঞানের যে ভিত্তিগুলো আছে সেই ভিত্তিতে একই ধরনের পণ্য বিভিন্ন মূল্য নির্ধারণ হচ্ছে। বঙ্গবাজারে তুমি যে শার্টটা 500 টাকা কিনো, সেই পণ্যটাই তুমি আবার বসুন্ধরা যে 1500 টাকা কিনছো, এটাই তোমার ক্রেতাভিত্তিক। পণ্যের আকৃতিভিত্তিক মূল্য, পণ্যের আকৃতি বা গুণাগুণের ভিত্তিতে এর মূল্য পার্থক্য তৈরি হয়েছে পণ্যের আকৃতিভিত্তিক মূল্য। অর্থাৎ ছোটো পণ্যের ক্ষেত্রে কম মূল্য, বড় পণ্যের ক্ষেত্রে আকৃতি যেগুলো সেগুলোতে বেশি পণ্য অবশ্যই স্বাভাবিক বেশি মূল্য দিয়ে কিনতে হবে। তারপরে গ নম্বর স্থানান্তর ভিত্তিক বা স্থানভিত্তিক মূল্যায়ন। অনেক সময় একই পণ্যের মূল্য বিভিন্ন স্থানে একই রকম হতে দেখা যায়, পণ্যের অবস্থার বিভিন্নতার এর চাহিদা পার্থক্য দেখা যায় বলে এটিকে মূল্যের পার্থক্য কী হয় আমাদের তৈরি হয়ে যায়। তারপরে সময়ভিত্তিক যদি বলি, সময়ভিত্তিক পণ্য সামগ্রিক ভোগ বা ব্যবহারের সময় ভিত্তিতে মূল্যের পার্থক্য সৃষ্টি করা হয়, তাকে আমরা কি বলছি? সময়ভিত্তিক মূল্য বলছি। অর্থাৎ এক কথা যে আমরা যখন পণ্য সামগ্রিকটা ভোগ বা ব্যবহারের সময়টা আছে সেই সময়ের ভিত্তিতে মূল্যের যে পার্থক্যটা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আজকে যে মূল্যটা 10 টাকা সেটা ভবিষ্যতে নাও থাকতে পারে, 10 টাকা 20 টাকা হতে পারে, এই যে পার্থক্য সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে আমাদের সময়ভিত্তিক মূল্য। ওকে, 3 নম্বর হচ্ছে মনস্তাত্ত্বিক মূল্য আসে। মনস্তাত্ত্বিক মূল্য নির্ধারণ বলতে কী বোঝানো হয়? যে পণ্য সামগ্রী তোমার হচ্ছে কি ক্রয় করে ক্রেতাদেরকে মানসিকভাবে প্রেরণা দেওয়ার জন্য
ব্যবহৃত মূল্য কৌশলকে আমরা কি বলছি, মনস্তাত্ত্বিক মূল্য নির্ধারণ বলছি। আচ্ছা, মনস্তাত্ত্বিক মূল্য নির্ধারণ বলতে এক কথায় বলি, আমরা একটু দেখি না, যখন আমরা কোনো ফোন কিনতে যাই বা কোনো কিছু কিনতে যাই, মূল্য হচ্ছে তোমার 7,999 টাকা, 8,999 টাকা, 5,599 টাকা, 399, এই যে এইগুলো হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক মূল্য, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে তোমার কি আছে, ভাবমূর্তি মূল্য। কোনো প্রতিষ্ঠান তাদের পণ্য সম্পর্কে তাদের মনে বিশেষ বা উচ্চ ধারণা সৃষ্টি করার জন্য এমন মূল্য নির্ধারণ করে, সেগুলোকে আমরা বলছি ভাবমূর্তি মূল্য। তারপর হচ্ছে আমাদের রেফারেন্স মূল্য। ক্রেতারা কোনো একটি নির্দিষ্ট পণ্য দেখলে তারা সেই পণ্যের যে মূল্য হতে পারে বলে ধারণা করে, তাকে আমরা কি বলছি, রেফারেন্স মূল্য বলছি। অসম মূল্য বলতে বোঝানো হয় কোনো পণ্যের মূল্যকে ভগ্নাংশ বা অসম্পূর্ণভাবে নির্ধারণ করে ক্রেতাদের মনে সেই পণ্য সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টি করার কৌশল হচ্ছে অসম মূল্য। যেমন আমরা একটু আগে বললাম, তেমন হচ্ছে 99.99, ঠিক আছে, এটা হচ্ছে অসম একটা মূল্য, ঠিক আছে। ওকে, এই হচ্ছে মনস্তাত্ত্বিক মূল্য নির্ধারণ। সো তোমাকে জাস্ট জানতে হবে যে মনস্তাত্ত্বিক মূল্য নির্ধারণটা কি, এর মধ্যে ভাবমূর্তি মূল্য, রেফারেন্স মূল্য, অসম মূল্য, এগুলো জাস্ট হালকা করে জানবা কি। অর্থাৎ তুমি যদি মনস্তাত্ত্বিক মূল্য বুঝতে পারো, এই ভাবমূর্তি মূল্য, রেফারেন্স মূল্য এবং অসম মূল্য বোঝা তোমার জন্য কিছুই না, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে 1 নম্বরে প্রসারমূলক মূল্য নির্ধারণ। পণ্যের প্রসার কাজের জন্য যে মূল্য নির্ধারণ করা হয় তাকে আমরা প্রসারমূলক মূল্য নির্ধারণ বলছি। অর্থাৎ একটা প্রসারমূলক কাজ চালানোর জন্য যে আমরা মূল্য নির্ধারণ করছি, সেটা হচ্ছে প্রসারমূলক মূল্য নির্ধারণ। এর মধ্যে হতে পারে ক নাম্বার হচ্ছে তোমার লোকসান নেতা মূল্য নির্ধারণ। একটা হচ্ছে কি লোকসান নেতা মূল্য নির্ধারণ। বহুল প্রচলিত পণ্যের দাম কমিয়ে পণ্যের চাহিদা বাড়ানোর লক্ষ্যে পণ্য মূল্য নির্ধারণকে আমরা বলে থাকি লস লিডার মূল্য নির্ধারণ অথবা লোকসান নেতা মূল্য নির্ধারণ। 2 নম্বর হচ্ছে বিশেষ ঘটনাভিত্তিক মূল্য। পণ্যের আকর্ষণ বাড়াতে প্রতিষ্ঠানগুলো বিশেষ ঘটনা বা উৎসব উপলক্ষে পণ্যের বিশেষ মূল্য নির্ধারণ করলে তাকে আমরা কি বলছি, বিশেষ ঘটনাভিত্তিক মূল্য বলছি। তারপর হচ্ছে আমাদের গ নাম্বার কম মূল্যে অর্থায়ন। প্রতিষ্ঠানগুলো অনেক সময় কম সুদে বিনিময়ে পণ্য বিক্রির পদক্ষেপ গ্রহণ করে, এটা হচ্ছে কম সুদে অর্থায়ন। এবং ঘ নাম্বার নগদ ছাড়, যে পণ্য বিক্রির সময় এর তালিকা মূল্য থেকে কিছু অর্থ কম নয়কে আমরা বলছি নগদ ছাড়। এইগুলো মূলত হচ্ছে তোমার প্রসারমূলক এর মধ্যে যায়। 5 নম্বর হচ্ছে আমাদের ভৌগোলিক মূল্য। ক্রেতাদের ভৌগোলিক অবস্থানের পার্থক্যের ভিত্তিতে পণ্যের ভিন্ন ভিন্ন মূল্য নির্ধারণের প্রক্রিয়াকে আমরা কি বলছি, ভৌগোলিক মূল্য বলছি। অর্থাৎ এক অবস্থানের জন্য, অর্থাৎ ভৌগোলিক যে অবস্থানগুলো আছে, ভৌগোলিক অবস্থার মধ্যে তোমার লিঙ্গ, বয়স এগুলো পড়ে, এগুলোর ভিত্তিতে আমরা যে পণ্যের ভিন্ন ভিন্ন মূল্য নির্ধারণ করছি, সেগুলোকে আমরা বলছি ভৌগোলিক মূল্য। ক নাম্বার এফওবি মূল্য। এফওবি মানে কি, ফ্রি অন বোর্ড। এফওবি মানে ফ্রি অন বোর্ড। ওকে, পণ্য উৎপাদনের স্থান থেকে তোমার হচ্ছে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত যাবতীয় খরচ ক্রেতা বহন করে যে মূল্য নির্ধারণ করে তাকে আমরা এফবিও বলি অথবা ফ্রি অন বোর্ড বলি। ফ্রি অন বোর্ড, তাহলে ফ্রি অন বোর্ড বলতে কী বোঝানো হয়, যে পণ্য উৎপাদনের স্থান থেকে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত যাবতীয় খরচ ক্রেতা বহন করে যে মূল্য নির্ধারণ করে তাকে আমরা এফবিও মূল্য বলি। খ নম্বর সম সরবরাহ মূল্য। এই পদ্ধতিতে পণ্যের ক্রয় মূল্যের সাথে পরিবহন খরচ যোগ করে মূল্য নির্ধারণ করা হয়, আর সকল ক্রেতাদের জন্য মূল্য একই থাকে। সকল ক্রেতাদের জন্য যেহেতু মূল্য একই থাকে, সেজন্য এখানে সামনে শুধুমাত্র আমরা সম দিয়েছি। ওকে, গ নম্বর হচ্ছে অঞ্চলভিত্তিক মূল্য। এই পদ্ধতিতে কোনো প্রতিষ্ঠান প্রথমে 2 বা ততোধিক অঞ্চল নির্ধারণ করে, আর প্রত্যেক অঞ্চলের সকল ক্রেতাদের জন্য একই হারে মূল্য নির্ধারণ করা হয়। এক্ষেত্রে কোনো অঞ্চলের দ্রুত বেশি হলে মূল্য বেশি দিতে হয়, যে অঞ্চলের দ্রুত কম সেখানে মূল্য একটু কম দিতে হয়। এই হচ্ছে অঞ্চলভিত্তিক মূল্য, ঠিক আছে। তো আশা করছি তোমরা মূল্য সম্পর্কে তোমরা কিছুটা ধারণা পেয়েছো। অ্যাটলিস্ট আমরা লাস্ট বার আসবো, লাস্ট যে মূল্যতে সেটা হচ্ছে আমাদের পার্ট ছিল ভিত্তি বিন্দু মূল্য, এবং 6 নম্বর ছিল গতিশীল মূল্য নির্ধারণ। ওকে, সো ভিত্তি মূল্য বা ভিত্তিবিন্দু মূল্য বলতে বোঝানো হয় যে এক্ষেত্রে পণ্য বিপণনের জন্য কোনো শহরকে বেছে নেওয়া হচ্ছে। আচ্ছা, একটা শহরকে আমরা কি করছি, পণ্য বিপণনের জন্য এই ভিত্তিবিন্দু মূল্যের ক্ষেত্রে আমরা বেছে নিচ্ছি। সেই শহর থেকে তার গন্তব্যে পৌঁছানোর পরিবহন খরচ যোগ করে আমরা পণ্যের মূল্য নির্ধারণ করছি। অর্থাৎ আমরা এই যে পাঠাওয়ার কথা বলি বা বিভিন্ন ধরনের দারাজের কথা বলি না, হ্যাঁ, তাদের কিন্তু বিভিন্ন জায়গায় কি বিভিন্ন ধরনের শপ আছে। এখন আমি যদি হিসাবে রংপুরের কথা চিন্তা করি, রংপুরের কথা চিন্তা করলাম, রংপুর, এই রংপুর যে শপ আছে সেখান থেকে যদি রংপুরের মানুষজনকে তারা ডেলিভারি দেয়, অবশ্যই সেখানে চার্জটা কমবে। চার্জ কি কমবে। এখন যদি সেই চার্জটা যদি রংপুর থেকে না দিয়ে যদি ঢাকা থেকে নিয়ে যেতে হয় পরিবহনের মাধ্যমে, অবশ্যই চার্জটা বাড়বে। এই জন্য আমরা বললাম যে ভিত্তিবিন্দু মূল্য বলতে বোঝানো হয় যে পণ্য বিপণনের জন্য কোনো শহরকে বেছে নেওয়া হয়, ঠিক আছে, এবং সেই শহর থেকে ক্রেতার গন্তব্যে পৌঁছানো পরিবহন খরচ যোগ করে পণ্যের মূল্যদান করা হয়। পণ্যটির মূল্য যদি হয় 50 টাকা, এবং যদি কাছের কোনো স্থানে সেখানে যদি 10 টাকা দিয়ে মূল্যটা হবে 60 টাকা, আর যদি আমি ঢাকা থেকে সেটা পাঠাই তাহলে যদি আমার অবশ্যই ট্রান্সফার করে বাড়বে, যদি ধরলাম 20 টাকা হয়ে যায় তখন সেটা মূল্য হয়ে যাবে 77 টাকা, অর্থাৎ এখানে 10 টাকা আমাকে বেশি দিতে হচ্ছে। তারপরে হচ্ছে গতিশীল মূল্য নির্ধারণ।
পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে মূল্য পরিবর্তন করা থাকে, এক কথা আমরা বলবো গতিশীল মূল্য পরিবর্তন। তো এই যে জাস্ট এই বারটা মূল্য পরিবর্তন কেন হচ্ছে এগুলো জাস্ট আমরা একটু দেখে রাখবো। এগুলো তেমন একটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না, বাট এগুলো এমসিকিউর জন্য একটু লাজে লাগবে, ঠিক আছে, সিকিউর জন্য অ্যাভারেজে লাগবে না। ওকে, এবার আসি লেকচার সংশ্লিষ্ট একটা সৃজনশীল আমরা প্র্যাকটিস করব। বলা হয়েছে পাবনা শহরে জনাব সোহানের একটি মুদির দোকান আছে। তিনি দোকানে চাল, ডাল, তেল, সাবান, লবণ সহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করেন। এই পণ্যগুলোর মূল্য দর কষাকষির মাধ্যমে নির্ধারিত হয়, তাই ক্রেতারা পণ্যের মূল্য নিয়ে আগে থেকে খুব একটা চিন্তা ভাবনা করে না। তবে একচেটিয়া বাজারে এভাবে পণ্যের মূল্য নির্ধারিত হয় না। ওকে, গ নম্বরে বলা হয়েছে যে উদ্দীপকের জনাব সোহান কোন ধরনের পণ্য নিয়ে ব্যবসা পরিচালনা করেন, এবং ঘ নম্বরে হচ্ছে জনাব সোহান তার ব্যবসায় যে পদ্ধতিতে পণ্য মূল্য নির্ধারণ করেছেন তা কি যথার্থ। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে যে আমরা তোমার হচ্ছে সৃজনশীলগুলো দিচ্ছি এগুলো আমরা একটা নির্দিষ্ট টপিকের উপর দিচ্ছি, বাট এর বাইরে যে টপিকগুলো আছে সেখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। যেমন পণ্যের জীবনচক্র, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে কীভাবে, সেখানে তোমার কিছু বস্তু তুলে ধরে দেবে এবং বলবে যে এই বস্তুগুলো কোন স্তরের সাথে যায়, সেই স্তরটা আলোচনা করতে হবে তোমাকে, ঠিক আছে। তারপরে কি আছে এখানে আমরা মূল্য নির্ধারণ যেটা বললাম সেটা তোমাকে হতে পারে। সো এই যে আমরা একটা যে তোমাকে এখানে সিচুয়েশন দিচ্ছি এমন না যে এইটাই শুধুমাত্র বা এই টপিক থেকে আসবে এমন না। সো তোমাকে এর বাইরে যে টপিকগুলো আমরা বলেছি যে সেখান থেকে সিকো আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখিয়ে দিয়েছি, সেগুলো তোমাকে কী করতে হবে, পড়ে ফেলতে হবে নিজ দায়িত্বে। ওকে, সো গ নম্বরে দেখছি উদ্দীপকের জনাব সোহান কোন ধরনের পণ্য নিয়ে ব্যবসা করছে। আমরা যদি একটা অ্যান্সার দেখতে যাই, প্রধান বা আবশ্যক পণ্য। কেন প্রধান বা আবশ্যক পণ্য? আমরা জানি যে প্রধান বা আবশ্যক পণ্যের মধ্যে কী কী যায়, তোমার চাল যায়, জাল যায়, তেল যায়, সাবান যায়, লবণ যায়, ইত্যাদি হচ্ছে প্রধান বা আবশ্যক পণ্য। অপরদিকে বলা হয়েছে যে জনাব সোহান তার ব্যবসায় যে পদ্ধতি পণ্য মূল্যধারণ করেছে তা কি যথার্থ। উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও। এক কথায় বলবো যে জনাব সোহান তার ব্যবসায় দর কষাকষির মাধ্যমে পণ্যের যে মূল্য নির্ধারণ করেন তা যথার্থ নয়। কেন? ব্যবসা প্রতিষ্ঠান ধরন ভেদে পণ্যের মূল্য নির্ধারণের পদ্ধতি ভিন্ন হয়ে থাকে। ব্যবসায় সফল হতে হলে যথাযথ মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করা উচিত, দর কষাকষির মাধ্যমে নয়। সো তাকে কি করতে হবে, সফল হতে হলে অবশ্যই মূল্য যে নির্ধারণ পদ্ধতিগুলো আছে, দেখো এখানে কিন্তু মূল্য নির্ধারণ পদ্ধতি আসছে, সেই মূল্য নির্ধারণ পদ্ধতি দিতে হবে ব্যয়ভিত্তিক, মার্কআপ নাকি ভ্যালু ভিত্তিক, নাকি হচ্ছে তোমার ওপাশে প্রতিষ্ঠিত মূল্যভিত্তিক, এগুলো আমাকে দেখতে হবে। সো তাকে সফলতা অর্জন করতে হলে অবশ্যই মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে, কখনোই তার কিন্তু দর কষাকষির মাধ্যমে নয়, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের আমাদের লেকচার ছিল। প্রিয় সেক্ষেত্রে আশা করি তোমরা অনেক এনজয় করেছো। সো পরবর্তীতে আবার কোনো লেকচারে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তুমি সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমাদের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।